নীলা ধ্রুবকে কিছু একটা বলল। ছি, নীল, এই তোর স্মৃতিশক্তি? যার জন্য তুই আজও সিঙ্গেল তাকেই চিনিসনি, নিজের ক্রাশকে চিনতে এত কষ্ট হচ্ছে। ঝাড়ি মেরে নীলা বলল, এমনভাবে বলছিস যেন তুই এক দেখায় চিনে ফেলেছিস। আমার ব্যাপারটা অন্য। আমি তো আর তোর মতো ওসব ক্রাশ ট্রাশ খাইনি। কি করে চিনব? সেদিন দেখেছি কত দূর থেকে, এত কাছে থেকে দেখলে কি আর চিনতাম না? আর তখন উনি কত শুকনা ছিল, গালে তো দাড়ির ছিটা ফুটাও ছিল না। এখন তো ভালোই স্বাস্থ্যবান, তার মধ্যে গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। সব মিলিয়ে উনার চেহারাটা গুলিয়ে গেছে। শুধু নাকটা দেখে আমার ভেতরে খচ করে উঠেছে, এটাই কি উনি? হ্যাঁ, কার মতো নাক যেন বলেছিলি? দার্শন রেভেল। হতে পারে এটাই ওই ভাইয়া। যা, কালকে যদি দেখা হয় তাহলে জিজ্ঞেস করবি ভাইয়া কোন স্কুলে পড়তো, তাহলেই তো মিলে যাবে 2 2 4। নীলা দাঁতে দাঁত চেপে বলল। ভিতুরাম, তুই জিজ্ঞেস করবি, আমি করব কেন? আমি? আমার তো উনাকে দেখলেই ভয় করে। কেন তুই না বললি ভাইয়াটা কত ভালো, কত সুন্দর করে কথা বলে, তাহলে ভয় কিসের রে? কেন জানি ভয় ভয় করে। তুই তো মেয়ে মানুষ দেখেই ভয় পাস, এরা তো ছেলে, হাদারাম কোথাকার, ফোন রাখো। আহা, রাগ করছিস কেন নীল? অকর্মা জনগণ। তুই আমাকে এভাবে বললি, দেখিস আমি তোর জন্য এমন কিছু করব তুই সারা জীবন মনে রাখবি। লাগবে না ভাই, লাগবে না। তুমি আমার জন্য কি করতে পারবে আমার খুব ভালো করে জানা আছে। ধ্রুবর সাথে কথা বলার সময় নীলার রুমে নক পড়ল। উঠে গিয়ে দরজা খুলতেই দেখে নীলার মা। নীলার কানে ফোন দেখে কেমন একটা সন্দেহের দৃষ্টি নিয়ে তাকালো নীলার দিকে। ধ্রুব, আই কল ইউ ব্যাক। কান থেকে ফোনটা সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে মা? গরম মেজাজে প্রশ্ন করল। ফোনের ওপাশে কি ধ্রুবই ছিল নাকি ধ্রুবর নামে অন্য কিছু চালাস? আশ্চর্য, এটা কেমন কথা আবার? কেমন কথা মানে আবার কি? আমার কি ভাই বোন নেই? শেখাবি তুই আমায়? সারাদিনই তো ধ্রুবর সাথেই থাকিস, তাহলে বাড়ি ফিরেও এত কিসের কথা? ওটা ধ্রুব তুই বললেই বিশ্বাস করব? ঠিক আছে, ধ্রুবর নামে না হয় অন্য কাউকে চালিয়ে দিলাম, ধ্রুবর নাম্বার দিয়ে তো আর অন্য কাউকে চালাতে পারবো না, তাই না? নাও ফোন চেক করো, কল লিস্ট দেখো। থাক, এত লয়ালিটি দেখাতে হবে না। সবার মাথায় কাঁঠাল ভাঙতে পারলেও আমার সাথে ব্যর্থ চেষ্টা করতে আসিস না। নীলা রাগ চেপে নরম স্বরে বলল, আর কিছু বলার জন্য এসেছ মা? খেতে ডাকতে এসেছি। বাবা। একেতে ব্যাকবেঞ্চারের ঘরে হেডমাস্টারনির হেডমাস্টারনির আগমন, তার মধ্যে কি শুনছি আমি? আমাকে খেতে ডাকছে। আজকে খাবার কি খেতে ভালো হয়নি? আসলে ভালো কথার জাতই না তোরা। বাবা যেমন বেয়াদব, সন্তানগুলো ঠিক তেমন। ময়লা থেকে যদি ভালো কিছু হয় তবে ময়লা ভালো। আর বাবা বেয়াদব হলে আমি চাই বাবা বেয়াদবই থাক, কোনো দিন যেন ভদ্র না হয়। যে বাবা শত ব্যস্ত থাকার পর ও সন্তানের পেছনে খাবার প্লেট নিয়ে ঘুরে, সেরকম বাবা ঘরে ঘরে হওয়া ভালো নয় কি মা? ভালোভাবে বলেছিলাম, ভালো কথার যোগ্যই না। পরে খাব। আমি খেতে বসবো এখন। কি ব্যাপার বলো তো, জীবনের প্রথম তুমি আমার খাবার খাওয়া নিয়ে এত উত্তেজিত ভাব দেখাচ্ছ যে? সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে মুখ মায়ের দিকে অগ্রসর করে বলল, খাবার ঠিক আছে তো? মানে? নীলা মায়ের দিকে হেসে দিয়ে উত্তর দিল, মানে জানো তো ঐশী হুট করেই একদিন বাবা মাকে কত আদর করে কফি বানিয়ে খাওয়ালো,
আর সেই কফিটাই হলো তাদের মৃত্যুর প্রাথমিক কারণ। আমি নিজেকে ঐশী দাবি করছি না, মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম তোমার বিহেভিয়ার এর সাথে। এত আদর করে খাবার খেতে ডাকছ আমায়, তাই অবাক লাগছে। ভাগ্যিস মা বলনি তুমি নিজের হাতে খাইয়ে দিবে আমায়, তাহলে তো আমি সেন্সলেসই হয়ে যেতাম। ভালো মনে ডাকতে এসেছিলাম, বলেই গেছি তোরা ভালোর কদর জানিস না। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে চলো খাচ্ছি। হায়াত মৌত তো আল্লাহর হাতে, খাবারে কিছু মেশানো থাকলেই যে আমার কিছু হবে তা তো না, তাই না? রাত প্রায় 12টা বাজে। ডিস্কে বসে একের পর এক পেগ মদ গিলে যাচ্ছে মেহরিন। পাশে থেকে মাহিন বলে উঠল, মেহরিন এনাফ, অনেক হয়েছে, থামো এবার। রাত হয়েছে, বাড়িতে ড্রপ করে দিয়ে আসি চল। মেহরিন মাতলামি স্বরে রাগে গজগজ করতে করতে বলছে, শাট আপ মাহিন, জাস্ট শাট আপ। তোর মুখ থেকে আমি আর একটা ওয়ার্ডও শুনতে চাই না। গেট লস্ট। তোকে একটা কাজ দিয়েছিলাম, করতে পারলি না, উল্টো ওই 2 টাকার মেয়ের কাছে মার খেয়ে এলি। ছাড়ব না ওই মেয়েকে, আমি শেষ করে দেব। ওর কত বড় সাহস মেহরিনের গায়ে হাত তুলেছে। মেহরিনের হাত ধরে টান দিয়ে বলল, আচ্ছা পরে দেখা যাবে ওদের, এখন বাড়ি চল তোর। মেহরিন নিজের হাত ছাড়িয়ে বলল, নো, ডোন্ট টাচ মি, আমি একাই যাব বাড়িতে, লাগবে না কাউকেই। মেহরিন, জেদ করিস না, ড্রাইভার আনিস নি তুই? একা একা গাড়ি ড্রাইভ করবি কিভাবে? পাগলামো না করে চল। আরে ছাড় তো, বলেছি না আমায় টাচ করবি না। বারবার কেন হাত ধরে টানছিস? আচ্ছা তুই ওই ন্যাকা ছেলের জন্য এত পেনিক নিচ্ছিস কেন? কি আছে ওই ছেলের মধ্যে? আস্ত একটা আবুল। এগুলো তো কোনো কাজেরই না। আমার ওই ছেলেকে চাই মাহিন, ওর সাথে আমি একদিনের জন্য হলেও প্রেম করব। আর ওই নীলাকেও আমি ছাড়ব না। নীলার কথা বলায় মাহিনের ভেতরটাই অন্যরকম ফিল হল। নীলার নামে খারাপ কথা শুনতে পারছে না। মেহরিন উল্টা পাল্টা বলেই যাচ্ছে আর মাহিন ওকে থামানোর চেষ্টা করছে। সকাল হতেই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে না খেয়েই ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল রোদ। পেছনে সবাই খাবার নিয়ে দৌড়াচ্ছে আর রোদ ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াচ্ছে। কারো কথায় কান না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজকে গাড়ি না নিয়ে বাইক নিয়ে বের হল। রাস্তায় জ্যাম দেখে নীলা বাসে থেকে নেমে ভার্সিটির উদ্দেশ্যে হাঁটা শুরু করল। শাহবাগের ফুলের বাজারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, এমন সময় একটা ছোট্ট মেয়ে হাতে অনেকগুলো কাঠ গোলাপ নিয়ে সামনে দাঁড়াল। ফুলগুলোর দিকে তাকিয়ে থেকে কয়েকটা ফুল বেছে হাতে নিল। বাচ্চাটাকে টাকা দিয়ে বিদায় দিয়ে সামনে এগুতে নিলেই রোদ বাইক নিয়ে সামনে পথ আটকে দাঁড়ায়। নীলা থমকে যায় এভাবে হুট করে সামনে আসায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হেঁটে কেন? রাস্তায় গাড়ি কেমন একটার সাথে একটা লেগে আছে, চলার নাম নেই। তাই হাঁটা শুরু করেছি। ওহ, তা তোমার ভাই কই? আজ আসেনি? ও তো আমার আগে পৌঁছে গেছে, আমি এভাবে আটকা পড়েছি। নীলার হাতে ফুলগুলোর দিকে তাকিয়ে দেখে নীলার দিকে চোখ কুঁচকে বলল, জ্যামে আটকা পড়েছ নাকি ডেটিংয়ে যাচ্ছ? অবাক হয়ে তাকিয়ে, ডেটিং মানে ভাইয়া? হাতে ফুল, হেঁটে যাচ্ছ তাও আবার একা একা? আমি বোধহয় ডিস্টার্ব করলাম, ঠিক আছে আমি চলে যাচ্ছি। কথাগুলো বলেই বাইক স্টার্ট দিল ও। আরে ভাইয়া, ফুলগুলো আমি ধ্রুবর জন্য কিনেছি, ও কাঠ গোলাপ খুব পছন্দ করে, তাই আমি এদিক দিয়ে যাওয়ার সময় পিচ্ছিটা ফুল নিয়ে সামনে এলো, ভাবলাম ধ্রুবর জন্য নিয়ে যাই।
আমার কোনো বয়ফ্রেন্ড নেই যে ডেটিং করব। রোদ নীলার দিকে হেসে তাকিয়ে বলল, তুমি চাইলে ভার্সিটি অবধি আমার সাথে যেতেই পারো। যেহেতু আমিও ভার্সিটিতেই যাচ্ছি। ইটস ওকে ভাইয়া, আমি হেঁটেই যেতে পারবো। আরে লজ্জা পাচ্ছ কেন তুমি? সিনিয়ররা জুনিয়রদের হেল্প করতেই পারে। তুমি বাইকে উঠো, আর তোমার লেট হয়ে গেছে। লেকচার মেবি এতক্ষণে শুরুও হয়ে গেছে। আমার আন্দাজ যদি ঠিক হয় তাহলে তোমাদের ফার্স্ট লেকচার আক্তার স্যারের। আর জানোই তো আক্তার স্যারের ক্লাস মানে। ঠিক আছে ভাইয়া, আমি উঠছি বাইকে। নীলা বাইকে উঠে বসল, কিন্তু রোদকে ধরল না। রোদ বলল, ভালো করে ধরো আমায়, না হলে পড়ে যাবে। ইটস ওকে ভাইয়া, আমি ঠিক আছি, কিছু হবে না। রোদকে না ধরেই গুটিসুটি মেরে বসে রইল। রোদ বাইক স্টার্ট দিয়ে ভার্সিটির দিকে চলে গেল। নীলা চোখ বন্ধ করে চুপ হয়ে আছে, একটা কথাও বলছে না। কথা বলবে কি করে? ওর যেরকম অবস্থা হয়ে আছে, প্রশ্ন করলে উত্তরও দিতে পারবে না। রোদ সামনে এসে বাইক থামাতেই যেমন থমকে উঠে, তখনই সাথে সাথে হৃদস্পন্দনটা ক্রমে ক্রমে বাড়তে থাকে। ভেতরে যেন তোলপাড় শুরু হয়ে গেছে, দাঁতের সাথে দাঁত লেগে আসছে, এতটা নার্ভাস লাগছে ওর সামনে। রোদের এত কাছে যেয়ে হৃদস্পন্দনটা এমনভাবে বেড়েছে যেন জান বেরিয়ে যাবে যাবে ভাব। চোখ বন্ধ করে শুধু বলছে, ভার্সিটিতে পা ফেলতে পারলেই বাঁচে। রোদ যখন কথা বলে এমনভাবে ঠোঁটটা নাড়িয়ে কথা বলে, কোনো বোবা মানুষও যদি ওর সামনে দাঁড় করিয়ে দেয় সে স্পষ্ট বুঝতে পারবে রোদ কি বলছে। কথার মাঝখানে যখন হালকা করে বাঁকা হাসি দেয় তখন যেন রোদের সাথে মিশে যেতে ইচ্ছে করে। দুই লাইনের কথায়ও রোদ মনোযোগ কেড়ে নেয় মানুষের। অবশেষে বাইক থামাতেই নীলা বুঝল ভার্সিটি এসে গেছে। চোখ খুলে তাকাতেই দেখে রোদ বাইকটা একদম ডিপার্টমেন্ট ভবনের সামনে রেখেছে। আসার পর বাইক থেকে নীলা নেমে গেল, রোদের দিকে ঘুরে তাকিয়ে বলল, থ্যাঙ্কস ভাইয়া। কমপ্লিমেন্ট পড়ে দিও। ক্লাসে যাও, লেট হয়েছে তোমার অনেক। ঘড়ি দেখো। ইশারায় নীলাকে ঘড়ি দেখতে বলে 1 সেকেন্ড লেট না করে বাইক স্টার্ট দিয়ে চলে গেল, নীলাকে কিছু বলার সুযোগ না দিয়েই। পেছনে ফিরে ক্লাসের উদ্দেশ্যে দৌড় দিয়ে ক্লাসের দরজার সামনে দাঁড়াতেই দেখল রোদ তো ঠিকই বলেছিল, আক্তার স্যারের ক্লাস চলছে। স্যারটা সব স্যারের থেকে করা, ডিসিপ্লিন না মানলে তাকে প্রচুর অপমান করে। দরজার দিকে শব্দ হতেই আক্তার স্যার চশমার উপর দিয়ে মুডি মুডি ভাব নিয়ে তাকাতেই দেখল একজন স্টুডেন্ট দাঁড়িয়ে হাঁপাচ্ছে। নীলাকে দেখে ওর দিকে তাকিয়ে স্যার বলল, স্যার গাড়ি পাচ্ছিলাম না, রাস্তায় অনেক জ্যাম ছিল। যে গাড়িটাতে আসছিলাম সেটা ট্রেনের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করেছিল, মতে মতে বেঁচে ফিরেছি স্যার। স্ট্রাইক চলছে, রোডে হেঁটে হেঁটে এসেছি স্যার। ঘুম থেকে উঠতে লেট হয়েছে, অনেক দূর থেকে আসছি স্যার। এই ধরনের এক্সকিউজ ছাড়া যদি অন্য কোনো কিছু বলার থাকে তাহলে বলুন। স্যার তো পুরো ট্র্যাপে ফেলে দিল, এখন কি উত্তর দেবে ভাবছে। কিছুক্ষণ চুপ থাকার পর স্যার আবার বলল, অ্যান্সারটা বানানো হলে জানাবেন, অন্যথায় ডিস্টার্ব করবেন না। কথাটা বলেই স্যার পড়ানো শুরু করতে যাবে এমন সময় নীলার পেছনে থেকে কেউ একজন বলে উঠল, স্যার। স্যার ঘুরে তাকিয়ে দেখে হেসে দিল তার দিকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো রোদ, কিছু লাগবে? স্যার ওকে ক্লাসে ঢুকতে দিন, আমি মাত্র এলাম। রাস্তায় অনেক জ্যাম ছিল তাই ও হেঁটে আসছিল। ইচ্ছে করে লেট করেনি মেয়েটা। তুমি কি শিওর রোদ? স্যার শাহবাগ থেকে আমার সাথে নিয়ে এসেছি। স্যার নীলার দিকে তাকিয়ে বলল, ওকে ক্লাসে আসো তুমি। নীলা চুপচাপ ক্লাসে ঢুকল, আর ভাবল স্যার রোদের কথায় এই ক্লাসে ঢুকতে দিল, ব্যাপার কি? স্যার ও কেমন রোদের সাথে ভালোমতো কথা বলছিল। মনে মনে ভাবল হয়তো স্যার রোদ ভাইয়ার বাবা, না হয় কোনো রিলেটিভ।
নীলাকে ক্লাসে দিয়ে রোদ নিজের ক্লাসে চলে যায়। নীলা ক্লাসে ঢুকেই ধ্রুবর পাশে বসে পড়ল। বেঞ্চে বসার পর মুখ থেকে স্কার্ফটা খুলে পানির বোতল বের করে পানি খাচ্ছে নীলা। এমন সময় স্যার লেকচার দিতে দিতে নীলার দিকে তাকাতেই স্যার অবাক। পাশে বসা ছেলেটার চেহারা আর ওর চেহারা হুবহু এক, শুধু গায়ের রংটা আলাদা। স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় স্টুডেন্টদের দিকে তেমনভাবে কখনো লক্ষ্য করে না, একমাত্র যারা টপার আর ব্যাকবেঞ্চার তাদেরই স্যার চেনে। আজ প্রথম খেয়াল হলো নীলা ধ্রুবর দিকে। স্যার নীলার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমরা তো মনে হয় যমজ ভাই বোন, তাহলে তোমার ভাই আগে এসেছে, তুমি লেট কেন? আসলে স্যার আমি অন্য জায়গা থেকে এসেছি, তাই লেট হয়েছে আমার। আর ও আসার সময় রাস্তা ক্লিয়ার ছিল। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আবার লেকচার শুরু করল। স্যার অনেক বেশি করা, যার কারণে এই ক্লাসে ফাঁকি দেওয়ার চিন্তা ভুল করেও করা যায় না। দুপুরে ক্যান্টিনে থেকে আইসক্রিম, চিপস, কোল্ড ড্রিঙ্কস কিনে নীলা ধ্রুব বের হয়ে গেল। প্রচণ্ড গরম, তার মধ্যে ক্যান্টিনের ভেতর এত মানুষের আনাগোনা, এখানে যদি এসিও চালানো হয় তাও দেখা যাবে গরম। ক্যাম্পাসের একপাশে যে পুকুর, ওইখানে একটা বেঞ্চে গিয়ে বসল দুজনে। প্রথমে আইসক্রিমটা শেষ করল, তারপর চিপসের প্যাকেট খুলে খেতে খেতে কথা বলতে লাগল। কি ব্যাপার রে নীল, রোদ ভাইয়ার সাথে তুই তখন সত্যি এসেছিস? হেঁটে আসছিলাম, দেখি সামনে এসে রাস্তা আটকে দিল, তারপর উনার সাথে নিয়ে এলো। ওহ! নীলা মাথায় হাত দিয়ে উত্তেজিতভাবে বলল, আরে রে, আমি তো ভুলেই গেছি। কি? ওয়েট। নীলা ব্যাগ থেকে সেই কাঠগোলাপগুলো বের করে ধ্রুবকে দিল। এটা দিতে ভুলে গেছি, রাস্তায় একটা মেয়ে দেখি অনেকগুলো কাঠগোলাপ হাতে নিয়ে এসে বলল কিনতে। তখন মনে পড়ল, এটা তো তোর ফেভারিট, তাই নিয়ে এসেছি, বাদ দিতে ভুলে গেছি। ফুলগুলো হাতে নিয়ে ধ্রুব হেসে হেসে বলল, থ্যাংক ইউ বোন, মোস্ট ওয়েলকাম, এখন টাকাগুলো দে। অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে, কিসের টাকা? কিসের টাকা মানে? ফুলগুলো কি আমায় মাগনা দিয়েছে? আমি কি তোকে আমার জন্য ফুল আনতে বলেছি? তুই এনেছিস কেন? অত কিছু জানি না, টাকা বের কর। 2-1 টাকার মামলা হলে ছেড়ে দিতাম, কিন্তু এখানে 500 টাকার মামলা। ধ্রুব উঠে দাঁড়ালো, নীলার দিকে তাকিয়ে বলল, এই কটা ফুল 500 টাকা শেখাবি তুই আমায়? দেব না তোর টাকা। নীলাও উঠে দাঁড়িয়ে বলল, দিতে তো তোকে হবেই ধ্রুব, ওকে নিতে পারলে নি। বলেই দিল উল্টো ঘুরে দৌড়। নীলাও পেছনে পেছনে দিল দৌড়। ধ্রুবকে তো ধরেই ছাড়বে আজ। আড্ডা দিতে দিতে এদিকে আসছে রোদ আর ওর বন্ধুরা। একদম সাইডে ছিল রোদ। স্প্রাইটের ক্যান খুলে মাথা উঁচু করে স্প্রাইট মুখে দিতে যাচ্ছে, এমন সময় নীলা কিছু একটার সাথে উষ্টানি খেয়ে নিজের ব্রেক আটকাতে পারে না, রোদের সাথে লেগে যায় ধাক্কা। আচমকা ধাক্কা খেয়ে মুখ ভর্তি স্প্রাইট ছিটকে অর্ধেক বেরিয়ে পড়ে, তার মধ্যে কিছুটা নীলার উপরও ছিটকে পড়ে। রোদ না দেখেই ধমক দিল, হোয়াট দ্য হেল। নীলা চোখ বন্ধ করে নিল ভয়ে। রোদ নীলাকে দেখে কিছু বলতে যেও থেমে গেল। নীলা চোখ খোলে রোদের চোখের দিকে অসহায়ের দৃষ্টিতে তাকিয়ে বলে, সরি ভাইয়া। ইটস ওকে, এভাবে বাচ্চাদের মতো দৌড়াচ্ছ কেন? বোকা হাসি দিয়ে উত্তর দিল, আসলে অনেক গরম তো তাই দৌড়াচ্ছি। দৌড় দিলই গায়ে বাতাস লাগে। এভাবে দৌড়ালে বাতাস লাগবে ঠিকই, ঠান্ডা লাগবে না। চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগে। তোমার গায়ে তো ড্রিঙ্কস পড়েছে অনেকটা। ইটস ওকে, বাড়ি গিয়ে গোসল দিলই হয়ে যাবে। নীলা, এগুলো আমার মুখের থেকে পড়েছে, ক্যান থেকে না। নীলা ড্যাবড্যাব করে তাকিয়ে রইল রোদের দিকে। রোদ সিয়ামের হাত থেকে পানির বোতল নিয়ে নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল,
নাও এটা দিয়ে গায়ে যেখানে যেখানে লেগেছে ক্লিন করে নাও। পানির বোতল হাতে নিয়ে বলল। ওকে। নীলা একটু কাত করে রোদের পেছনে তাকিয়ে ধ্রুবকে দেখার চেষ্টা করল। বলদটা এখনো দৌড়ের উপরই আছে, পেছনে তাকানোর খবরই নেই। নীলা জোরে ধ্রুবকে ডাক দিল। এই ধ্রুব। ও ধ্রুব পেছনে ঘুরে তাকালো, অনেকটা অবাক হয়ে গেল। কিছু ছেলের সামনে দাঁড়িয়ে আছে নীলা, আবার কোনো ভেজাল হলো না তো। ভাবছে। বলদ এই দিকে আয়। ধ্রুব দৌড়ে নীলার কাছে গেল। কি হয়েছে রে? নীলা ব্যাগ থেকে রুমাল বের করে রুমাল আর পানির বোতল ধ্রুবর হাতে দিয়ে বলল। এগুলো ধর আর আমার গায়ে যেখানে যেখানে ভিজে গেছে রুমালটা ভিজিয়ে সেখানে দিয়ে মুছে দে। ধ্রুব রুমালটা ভিজিয়ে একটু একটু করে নীলার গায়ে যেখানে যেখানে ড্রিঙ্কস লেগেছে মুছে দিচ্ছে। রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ধ্রুব নীলার বন্ডিংটা খুব মনে ধরেছে। ফেভিকলের মতো লেগে থাকে সব সময়, যখনই দেখে দুজন একসাথে। ধ্রুব ছেলেটাও কত ইনোসেন্ট, যতবার দেখেছে শুধু বোনের সাথে লেগে থাকে। ক্লিন করার পর ধ্রুব নীলাকে নিয়ে রোদ জোর করে ক্যান্টিনের দিকে নিয়ে গেল ওদের। ক্যান্টিনে বসে কাপ থেকে আইসক্রিম মনোযোগ দিয়ে খাচ্ছে ধ্রুব। রোদ গালে হাত দিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে আছে, আর ওর বন্ধুরা ধ্রুবকে মাঝে মাঝে প্রশ্ন করছে, ধ্রুব উত্তর দিচ্ছে। নীলা এখানে নেই, অদিতি নামের এক বান্ধবীর সাথে গেছে ক্যাম্পাসের বাইরে, ধ্রুবকে রোদের কাছে রেখে। ধ্রুব খাওয়ার মধ্যে রোদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া একটা প্রশ্ন করতে পারি? হুম বলো। আপনি কি রাজুকে পড়তেন? মানে স্কুল কি রাজুক ছিল? হ্যাঁ। তুমি জানলে কোথা থেকে? একদিন দেখেছি মনে হয়। আপনি মেবি তখন এক্স-10 ছিলেন, 26শে মার্চ স্টেডিয়ামে ড্রিল করছিলেন, রাইট? তোমার স্মৃতিশক্তি এত স্ট্রং, এত দূর থেকে আমায় একবার দেখে এখনো মনে রেখেছ? আবার চিনেও ফেলেছ? ধ্রুব হেসে উত্তর দিল, আরে ভাইয়া, আমি তো সেদিন আপনারে অত ভালো করে দেখিনি, মনে রাখব কি করে? তাহলে? আসলে নীল। ধ্রুবর দিকে চোখ কুঁচকে সন্দেহ নিয়ে বলল। আর ইউ শিউর ধ্রুব? শিউরের কি হলো ভাইয়া? জানা জিনিস এটা। রোদ হেসে হেসে মাথা মাথা নাচিয়ে নাচিয়ে বলল, ওকে ওকে ওকে। আইসক্রিম আরও খাবে? না, হার খাবো না। বেশি আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে আর নীল আমায় মারবে। কিচ্ছু বলবে না ও। আমার কথা বলবে, জোর করে খাইয়েছি। সিয়ামের দিকে তাকিয়ে বলল, ওই সিয়াম, যা তো আর কয়টা আইসক্রিম আনো। কিছুদিন আগে বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা জ্বর এসেছিল, নীল সারা রাত ঘুমায়নি, আমার মাথায় জল পট্টি দিয়েছে। ও অনেক টেনশন করে। তোমার আর কোনো বন্ধু বান্ধব নেই ধ্রুব? না। নীলার? নীলের স্কুলে কলেজে দুই একটা বান্ধবী ছিল, ভার্সিটিতে অদিতি মেয়েটার সাথে মিশে একটা একটু, তা ছাড়া আর কোনো বান্ধবী নেই। তোমার নেই কেন? আমি তো বোকা, তাই আমাকে নিয়ে সবাই অনেক হাসি ঠাট্টা করে। যদি কারো সাথে মিশতাম তাহলে আমায় বলতো তোর বোনের সাথে প্রেম করব, তুই আমার শালা হবি। এই সব আজে বাজে কথা বলতো। আর কিছু ছেলে ছিল স্কুলে, আমায় কানা কান্ত বলে ডাকত, তাই নীল ওই ছেলেগুলোকে মার খাইয়েছিল স্যারদের দিয়ে, আর আমায় মিশতে দিত না ওদের সাথে। আমিও আর কোনো ছেলের সাথে মিশতাম না। ও আচ্ছা। যদি একই কথা আমি বলি? রোদের চোখের দিকে তাকিয়ে বলল, কোনোটা? রোদ হালকা হেসে উত্তর বলল, তোর বোনের সাথে প্রেম করব, তুই আমার শালা হবি। ধ্রুব হেসে দিয়ে বলল, আপনি বললে অন্য কথা, নীল তো নিজেই আপনাকে পছন্দ করে, তাই না? তুমি অতটাও বোকা না ধ্রুব, যতটা রূপ নিয়ে থাকো। ট্যালেন্ট আছে। হি হি হি। রোদ ঘড়ির দিকে সময় দেখে বলল,
ব্যাপার কি, অনেকক্ষণ তো হয়ে গেল, তোমার বোনের তো কোনো খবরই নেই, সারাদিনের নামে রেখে গেল নাকি? আমিও সেটাই ভাবছি ভাইয়া, নীল আমায় একা কোথাও রেখে যায় না, সবে মাত্র আপনার সাথে পরিচয়, আপনাকে এত ভরসা করে ফেলেছে। হতে পারে, ভালো মানুষ এক দেখায়ই চেনা যায়। পড়াশোনা কেমন চলছে ধ্রুব? ধ্রুব উত্তর দেয়ার আগেই সবুজ বলে উঠল, শুরু করে দিলই, সম্পর্কে ও তোর শালা হবে রোদ। এই পড়াশোনা টপিক না উঠালেই নয়। রোদ সবুজের দিকে তাকিয়ে বলল, বোনের নেই ঠিক, আগেই শালা বানিয়ে দিলই। ভাইয়া আমি সত্যি বলছি, নীল যদি নিজের মুখে স্বীকার নাও করে, তাও আমি যেটা বলেছি সেটাই সত্যি। কিন্তু আমার আপনাকে নিয়ে ডাউট হচ্ছে। আপনি তো নীলকে 2-1 দিন ধরে দেখছেন, এত তাড়াতাড়ি কিভাবে আপনি ওকে পছন্দ করলেন? বিলিভ অর নট, ইটস ইউর চয়েস। ওয়ান মোর থিং, এখানে যা যা কথা হলো একটাও যেন নীলার কানে না যায়, ওকে? ধ্রুব মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে মনে মনে বলল, পাগল নাকি? নীলকে বলে আমি নিজে থেকে বলে বিপদ বাড়াবো নাকি? যদি জানে আমি বলে দিয়েছি, আমায় শকুন দিয়ে খাওয়াবে। রোদ ধ্রুবর সাথে টুকটাক কথা বলছে, ধ্রুব বোকাটা কয়েক নিমিষেই পটে গিয়ে সব বলে দিচ্ছে, বেশি টেকনিক প্রয়োগ করতে হয়নি ওর পেট খুলতে। নীলা আসতেই ধ্রুবকে নিয়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। লাস্ট ক্লাসের আগে বয়েজ কমন রুমের সামনে নীলা দাঁড়িয়ে আছে, এমন সময় ভেতর থেকে রোদ বের হতে নিতেই দেখে দরজার সামনে করিডোরে নীলা দাঁড়িয়ে আছে, অনেকটা অবাক হয় নীলাকে এখানে দেখে। নীলা ড্যাবড্যাব করে তাকিয়ে আছে রোদের দিকে। কি ব্যাপার, তুমি এখানে? এটা তো বয়েজ ওয়াশরুম। হুম জানি। তাহলে? ধ্রুব ওয়াশরুমে গেছে। ও তো একা কোথাও যায় না। রোদ কিছু না বলে মনে মনে বলল, মানুষ এত ভীতু হয় কিভাবে? আসলে একা একা ভয় পায় ও, ওর ধারণা যদি কেউ বাইরে থেকে আটকে দেয়, সেই জন্য অমন করে। ও আচ্ছা, পরে কথা হবে নীলা, আমার ক্লাস চলছে, বাই। কথা শেষ করেই রোদ চলে গেল। নীলা রোদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ধ্রুব বের হতেই দুজনে ক্লাসে চলে গেল। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে দেখে ড্রয়িং রুমে রোদের মা বসে বসে টিভি দেখছে, সাথে বাড়ির সার্ভেন্টরাও। রোদ সালাম দিয়ে নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির দিকে যাবে, এমন সময় ওর মা পেছনে থেকে বলে উঠল, রোদ। পেছনে ঘুরে উত্তর দিল, বলো আম্মু। অভিমানী স্বরে বলল, কাছে এসে একটু বসো বাবা, দেখিই না তোকে, সারাদিন ভার্সিটিতে কাটাস, বাড়ি ফিরে সারাক্ষণ পড়ার টেবিলে কাটাস। বাবা মায়ের কোনো খেদমত নেই। রোদ হেসে দিয়ে মায়ের কাছে গিয়ে সোফায় বসল। আচ্ছা ঠিক আছে, যাও, রুমে গেলাম না, তোমার পাশেই বসলাম। একটা কথা বলবো রোদ? বলো। জানিস কাল শপিংয়ে যখন গিয়েছিলাম, আমার বান্ধবী কবিতার সাথে দেখা হয়েছিল, ওর একটা মেয়ে আছে, ঈশ্বর মেয়েটা কি ভদ্র, কি সুন্দর শিষ্টাচার, আর দেখতে পরীর মতো, দেখে তো আমি মুগ্ধ। মায়ের কথার টোনেই রোদ বুঝে গেল। মেজাজ গরম হওয়া সত্ত্বেও নরম স্বরেই বলল, হ্যাঁ তো, মেয়েটা এইবার এসএসসি দিয়েছে, কিন্তু বয়স 18ই। তাই ভাবছিলাম যদি তুই অনুমতি দেস। আর কিছু বলার আছে? অমন করিস না বাবা, মেয়েটা খুব সুন্দর, তুই দেখলেই প্রেমে পড়ে যাবি। আম্মু তোমার ছেলেটা বেকার, পড়াশোনাও কমপ্লিট না, এই সাধারণ কথাটা বুঝো না কেন আম্মু? বেকার মানে? দি আসর গ্রুপের ফিউচার মালিক তুই। এত বড় বিজনেস আমাদের, যার সবটাই তোর, আর তুই কিনা বলছিস বেকার তুই? আম্মু আমি আগেও বলেছি, এখনো,
তোমাকে বাবাকে দুজনকেই। আমি বিজনেস করব না। আমার মোটেও পছন্দ না বিজনেস। পারলে এসব বেচে দাও। আমি বিজনেস করব না। যদি নিজে পড়াশোনা করে বেকার হইয়েও চলি তবুও আমি বিজনেসে পা দেব না। আর হ্যাঁ, বাবাকে বিজনেসের কাজে হেল্প করি বলি ভেবে নিও না, তোমাদের ছেলে বিজনেস করে খাবে। THESR টাইটেল লাগবে না। ওটা একমাত্র আহমাদ শিকদার রেজওয়ান সাহেবের সাথেই মানায়। আচ্ছা, না করলি বিজনেস, বিয়ে তো করবি? বললাম না বেকার আমি, বিয়ে করব কিভাবে? আমার কপালটাই খারাপ, একটা মাত্র ছেলে, আমার সেই ছেলের বউ দেখতে পারবো না। আম্মু আমার বয়স যখন 30 হবে তখন বিয়ে করে নেব, কেবল তো 22 আরও 8 বছর ওয়েট করো। তোমাকে বুঝানোর শক্তি আমার নেই বাবা। পেছনে থেকে রওয়া বলে উঠল, আম্মু তুমি সবসময় ছেলের বউ দেখতে চাও কেন? মেয়ের জামাই দেখতে ইচ্ছে করে না? রোদের মা বলে উঠল, ওই এলো নিজের ঢোল নিজেই পেটাতে। রোদ উঠে দাঁড়িয়ে বলল, আম্মু আমার কাজ আছে, রুমে যাচ্ছি, পরে কথা হবে। রওয়ার কানের কাছে যেয়ে জোরে বলল, কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। রওয়ার বুঝতে দেরি হল না, ইনডাইরেক্টলি রোদ ওকে রুমে যেতে বলেছে। রোদ সোজা নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখেই শীষ বাজাতে বাজাতে গলায় টাওয়াল ঝুলিয়ে বাথরুমে ঢুকে গেল গোসল করতে। কিছুক্ষণ পর রওয়া রোদের রুমে এলো, দেখল রোদ বাথরুমে, তাই ঘুরে চলে যাচ্ছিল। এমন সময় বিছানায় রোদের ফোন বেজে উঠল। রওয়া পেছনে ফিরে তাকালো, ফোনের কাছে যেতে যেয়েও আবার থেমে গেল। ফোনটা একাধারে রিং হচ্ছে। ফোনের কাছে গিয়ে দেখল সবুজ কল করেছে। রওয়া বাথরুমের সামনে গিয়ে নক করল। ভাইয়া, সবুজ ভাইয়া কল দিচ্ছে। ভেতর থেকে রোদ বলল, রিসিভ করে বল গোসলে আমি। ঠিক আছে। বিছানায় বসে রওয়া রিসিভ করল ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রওয়া নাকি? জি ভাইয়া। রোদ কোথায়? ভাইয়া গোসলে গেছে, এসে কল ব্যাক করবে বলেছে। ওহ আচ্ছা ঠিক আছে, দেখে রেখো ওকে। দেখে রাখবো মানে? প্রেমের বাতাস লাগলে মানুষ নাকি ঘোরের মধ্যে থাকে, উল্টা পাল্টা অনেক কিছু করে ফেলে মনের অজান্তেই, তাই বললাম দেখে রেখো, সামনে এক্সাম তার মধ্যে। 1 মিনিট ভাইয়া, প্রেমের বাতাস মানে? ভাইয়া প্রেম করছে? আরে না, ওসব বুঝবে না তুমি। তুমি নিজের কাজে মন দাও। ভাইয়া প্লিজ বলো না, আমি তো তোমাদের দলের লোকই, মানলাম আমি ছোট, তোমাদের মতো এত পড়াশোনা করি না, তাই বলে এভাবে আমাকে এড়িয়ে যাবে? আরে রোদ প্রেম করছে না তো, প্রেমে পড়েছে। ওর দ্বারা এইটুকু হয়েছে, এতেই শুক্রিয়া। তার মানে খাটাসটা প্রেম করছে না? না। আচ্ছা যাই হোক, মেয়ে কেমন গো? রোদের ফোনে ছবি আছে মনে হয়, দেখে নিও, আমি এখন পড়তে বসব। টাটা, পরে কথা হবে। ফোনটা রাখতেই রওয়া রোদের ফোনের লক খোলার চেষ্টা করল, পারছে না কোনোভাবেই। রোদ বাথরুম থেকে বের হতেই দেখল ওর ফোন রওয়ার হাতে। চোখ কুঁচকে তাকিয়ে রওয়াকে বলল, কি ব্যাপার, আমার ফোন তোর হাতে কেন? বললাম না সবুজ ভাইয়া কল করেছে, তুমিই তো বললে রিসিভ করতে। সেটা তো সেই কখন 10 মিনিট আগের ঘটনা, এখনো তোর হাতে ফোন কেন? গোয়েন্দাগিরি কম কর, এগুলো আমাকে মানায় তোকে না। বাইদি ওয়ে, আজকে একটা জিনিস জানলাম। কি? মিটমিট হেসে দিয়ে পায়ের উপর পা তুলে বলল, ক্লাস টপাররা বই খাতা ছাড়াও দুনিয়াতে আরও কিছু আছে, সেগুলোর দিকেও নজর দেয়। রোদ টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, ওয়াল ক্যাবিনেট থেকে একটা টি শার্ট দে তো।
রওয়া উঠে গিয়ে কেবিনেট থেকে টি শার্ট বের করে রোদের কাছে নিতেই রোদ রওয়ার হাত পাকড়াও করে শক্ত করে ধরে রওয়ার কানের লতিতে দিল মলানি। ও ভাইয়া, আবার কি করেছি আমি? ছাড়, এত বেশি বুঝিস কেন তুই? তোর বয়স কত? 14। আমার 22। 8 বছরের ছোট হয়ে 41 বছরের সমান ভাবনিস তুই? তোকে কি করা উচিত বল? ওকে সরি। যা আর বলবো না, আমার হাত ছাড়, কানটাকে একটু আদর করতে দে, ব্যথা পেয়েছি। হাত ছেড়ে দিল রোদ। সরি বলার পর যে আবার বলেই যাস, সেদিকটা ভালোমতো খেয়াল রাখবি। রোদ ছেড়ে দেওয়ার পর রোদের দিকে তাকিয়ে রওয়া নিজের কান ঢলতে ঢলতে অসহায়ের মতো দৃষ্টি নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আর তুই পারলে 2-1টা গালে থাপ্পড় মারিস, আমার কানটাকে একটু রেস্ট দিস ভাইয়া। কবে যেন তোর অত্যাচারে আমি কান শূন্য হয়ে যাব। তোর কানটার সাথে আমার হাতের কেমন যেন আত্মিক সম্পর্ক, মাঝে মাঝে আমিও ভাবি এটা, ইচ্ছে করে তোর ঘাড়টা ধরে টয়লেটের কমোডে চেপে ধরি, কিন্তু কি জ্বালা, খালি সিম্পলি তোর কানের মধ্যেই যায় আমার হাত। ভেঙচি দিয়ে রওয়া বলল, ধুর, আসলেই তুই একটা জাতা। আমায় রুমে ডেকেছিলে কেন? রোদ ভ্রু বাঁকা করে বলল, আমার গার্লফ্রেন্ডের ছবি দেখবি? অন্যদিকে তাকিয়ে বলল, দেখালে দেখব। ওকে ওয়েট, আমি নামাজ পড়ে এসে নিই, তারপর দেখাচ্ছি। তুইও নামাজ পড়ে আয় আমার রুমে। এখন দেখালে কি হবে? সময় নষ্ট হবে, আমার মসজিদে জামাত ধরতে হবে। বাসায় নামাজ পড়। এশারের নামাজ ও ফজরের নামাজ জামাতের সহিত পড়লে সারা রাত আল্লাহর ইবাদত করার সমান সোয়াব লেখা হয়, বুঝলি? যা তাহলে। কথা শেষ করেই মাথায় টুপি পরে বেরিয়ে গেল নামাজের জন্য। নামাজ শেষ হতেই রোদ বাড়ি ফিরে আসে। রওয়া নামাজ শেষ দিয়ে রোদের রুমেই বসে আছে, কারণ রোদকে দিয়ে বিশ্বাস নেই বাড়ি ফিরে রওয়াকে জানাবেও নাও এসেছে। তারপর রওয়া যখন রোদের রুমে আসবে তখন বলবে লেট করে এসেছিস, প্ল্যান ক্যান্সেল। এভাবেই হার্ট ভেঙে দেয়। আজ যদি রোদের গার্লফ্রেন্ডের ছবি না দেখতে পারে রাতে ঘুমই হবে না, সেই জন্য আগেই এসে বসে আছে যেন রোদ কোনো এক্সকিউজ দিতে না পারে। রোদ রুমে ঢুকেই দেখল রওয়া পা তুলে বসে আছে সোফায়। তুই রুমে থেকে যাসনি? হ্যাঁ গিয়েছিলাম তো, নামাজ পড়ে আবার এসেছি। এখন সময় নষ্ট না করে দেখাতো। আমি এখন ঘুমাবো, ঘড়ি ধরে 1 ঘন্টা ঘুমাবো। এই পর্যন্ত তোর কাজ হলো আমার পা দুটো টিপে দেয়া, ঘুম থেকে উঠেই দেখাবো। আগে ছবি দেখা, তারপর পা টিপে দেব। ওমোহু, আমি যেটা বলেছি সেটা করতে পারলে করো, না পারলে চলে যা। কোনো ছবি দেখাতে পারবো না। এমন কেন ভাইয়া তুই? আমি তোর বোন, শত্রু না। প্রমাণ কর। কিভাবে? রোদ কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। মাথার নিচে বালিশ দিয়ে চোখ বন্ধ করে বলল, যা, পা টিপতে হবে না, মাথার চুলগুলো আস্তে আস্তে টেনে দে। রওয়া কিছু না বলে বিরক্তি ভাব নিয়ে রোদের পাশে বসে বসে ওর মাথার চুল টেনে দিতে লাগল। রোদ ঘুমিয়ে গেল। রওয়ার কোনোভাবেই 1 ঘন্টা পার হচ্ছে না। একটা মিনিট পার হতে যেন 1 ঘন্টা করে সময় নিচ্ছে। খুব অধৈর্য লাগছে, তবে আজ পণ করেছে রোদকে কোনোভাবেই ছাড় দেবে না, ছবি দেখেই বের হবে। ড্রয়িং রুমে বসেছিল নীলা, এমন সময় কলিং বেল বাজল। নীলা উঠে গিয়ে গেট খুলতেই দেখল বড় মামা আর নানা ভাই এসেছে। নীলা তাদের সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু, মামুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা, আল্লাহর রহমত নিয়ে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আল্লাহ যে রকম রাখছে। ভেতরে এসে ড্রয়িং রুমে নীলার মামা বসে পড়ল।
কাজের লোক এসে নীলার মামাকে শরবত দিল। নীলার মা রুম থেকে বেরিয়ে এলো। নানাভাইকে তার রুমে ধরে নিয়ে গেল নীলা। রুমে নিয়ে খাটে বসিয়ে নীলা হেসে হেসে বলল, নানাভাই, তোমার জন্য একটা ব্রেকিং ধামাকা নিউজ আছে। কি নিউজ রে? আমি আমার ক্রাশকে পেয়ে গেছি। ওমা, তাই নাকি? কিভাবে, কি হলো? ওই ভাইয়াটা আমাদের ভার্সিটিতেই পড়ে, আমাদের সিনিয়র 3rd ইয়ারে পড়ে। নাম রোদ। বাহ, ভারী মিষ্টি নাম তো। যাক, কথা টথা কি হয়েছে নাকি দেখেছিস ওই অবধি? কথা হয় দেখা হলেই। অনেক ভালো ভাইয়াটা, খুব সুন্দর করে কথা বলে, দেখতে আগের থেকে 1000 গুণ ড্যাশিং লাগে। কিন্তু ভাইয়াটার সাথে প্রেম হবে না গো মনে হয়। কেন, তোর মধ্যে কম কি আছে? ওই ভাইয়াটা প্রচুর পড়াশোনা করে, ক্লাস টপার সে। আমার মতো ব্যাকবেঞ্চার কি মনে ধরবে? আর তার কি পড়াশোনা ছেড়ে অন্যদিকে তাকানোর সময় আছে নাকি? তাহলে তুই ও ভালোমতো পড়াশোনা শুরু করে দে। তোর সাথে থেকে ধ্রুবও ফাঁকিবাজ হয়েছে। ভালোমতো পড়, দেখবি সব পেয়ে গেছিস। মুখ ভেঙচি দিয়ে বলল, ধেত নানাভাই, জীবনটা কি পড়াশোনার পেছনে শেষ করব নাকি? ঠিক 1 ঘন্টা পর রোদের ঘুম ভাঙল। চোখ খোলে তাকিয়ে দেখল রওয়া এখনো পাশে বসে মাথার চুল টেনে দিচ্ছে আর একজন সার্ভেন্ট হাতে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। রোদ হামি দিতে দিতে উঠে বসল। বিছানা ছেড়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে কফিটা হাতে নিল। রওয়া চুপচাপ বসে বসে রোদের কাণ্ড দেখছে। এমনিতেই রোদের কণ্ঠস্বর অনেক মোটা, তার মধ্যে ঘুম থেকে উঠেছে, কণ্ঠস্বর দ্বিগুণ হয়ে গেছে। রওয়ার দিকে তাকিয়ে বলল, এখনো বসে আছিস তুই এখানে? পড়াশোনা নেই? তুমিই তো বললা মাথার চুল টেনে দিতে। হ্যাঁ, এখন তো আর দিচ্ছিস না, ঘুম থেকে উঠে পড়েছি আমি। যা, পড়তে বসো গিয়ে। কি আজব! শর্ত কি ছিল? ভ্রু বাঁকিয়ে বলল, কিসের শর্ত? ঘুম থেকে উঠে তোমার গার্লফ্রেন্ডের ছবি দেখাবে বলেছিলে। কিসের গার্লফ্রেন্ড? আমি আবার কবে থেকে প্রেম শুরু করলাম? রোদের কথা শুনে উঠল সেই লেভেলের রাগ, চেঁচিয়ে চেঁচিয়ে বলল, মানে তুই আমায় ডস দিলই? ভাইয়া, তুই আমাকে শুধু শুধু খাটিয়েছিস। আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে? কি করবি তুই? মাথা এদিক ওদিক করে রোদের ফোনটা হাতে নিল রওয়া। এটা আমি ভেঙে ফেলব এখন। রোদ উত্তেজিতভাবে বলল, না না, এমন করিস না বোন, ওটা আমার অনেক আদরের ফোন, ওটার ভিতর তোর ভাবির নাম্বার। প্লিজ কিছু করিস না। তাহলে আমাকে ছবি দেখা। আচ্ছা দেখাচ্ছি, দে ফোন দে। নো চিটিং, ওকে? কোনো চিটিং হবে না, দে ফোন। রোদ বাড়াতেই রওয়া ফোনটা দিল। রোদ ফোনটা নিয়ে পকেটে রেখে দিল, তারপর রওয়ার ঘাড় ধরে ধাক্কা দিয়ে জোর করে ঘরের বাইরে বের করে দিল। ভাইয়া, কাজটা ঠিক করলি না তুই। বাঁকা হাসি দিয়ে বলল, সেটা জানি আমি। বলেই দরজা আটকে দিল। কফিটা পুরো শেষ করে পড়ার টেবিলে বসে গেল। সকাল হলেই ভার্সিটির জন্য বেরিয়ে পড়া আর বাড়ি ফিরে একজন আরেকজনকে মিস করা যেন রোজকার রুটিন হয়ে গেছে। ভার্সিটিতে গেলে প্রতিদিন রোদের সাথে দেখা হয়, কথা হয়, যা প্রতিদিনের কাম্য থাকে। ইদানিং বিলাসিতায় কাটানো শুক্রবারটা দম বন্ধকর হয়ে আসছে। মনে হয় শুক্রবারও ভার্সিটি চললে কত ভালোই না হতো। নীলা তো এমনিতেই রোদের প্রতি দুর্বল, তার মধ্যে রোদ কি সুন্দর সবসময় ভালোভাবে কথা বলে, যার কারণে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে। আর রোদ ইদানিং নীলার ঘোরে পড়ে পড়াশোনায় ভালোই ফাঁকি দিচ্ছে। পড়ার টেবিলে বসে মন এখন তার বইয়ের মধ্যে আটকে থাকে না। নীলাকে নিয়ে কোনো ঘোরে থাকে আল্লাহ মাবুদ জানে। তার মধ্যে সামনে সেমিস্টার, পড়াশোনার চাপও খুব।
আর ধ্রুব তো রোদের প্রতি আরো দুর্বল হয়ে গেছে, রোদের ভক্ত হয়ে গেছে একদিনেই। নীলা রোদকে নিয়ে কখন কি বলে সব বলে দেয় রোদকে। ভার্সিটিতে ক্লাস শেষ হতেই ক্লাস থেকে বেরিয়ে আসতেই দেখে ক্যাম্পাসের এক জায়গায় রোদ দাঁড়িয়ে আছে, অবশ্য সাথে রোদের সাঙ্গপাঙ্গ রাও আছে। রোদকে কখনো একা পাওয়া যায় না, যেমনটা নীলার সাথে ধ্রুব লেগেই থাকে, রোদের সাথে ওর বন্ধুরাও লেগেই থাকে। ওদের দিকে চোখ যেতেই রোদ ইশারায় ওদের দিকে যেতে বলল। দুজনেই ওদের দিকে যাচ্ছে, এমন সময় দেখল রেজাউল করিম বাইক নিয়ে আসছে নীলাদের দিকে। বাবাকে দেখে বলল, আরে ধ্রুব, বাবা আসবে বললি না তো? কই না তো, আমিই তো জানি না। তাহলে এখানে কি করছে বাবা? সামনে আসুক শুনি তারপর। রেজাউল করিম সামনে আসতেই ধ্রুব নীলা একসাথে সালাম দিল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষ তোমাদের? নীলা উত্তর দিল, হ্যাঁ বাবা, কিন্তু তুমি এখানে? এদিকে কাজে এসেছিলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি তোমাদের ক্লাস তো এমন সময় শেষ হয়, তাই ভাবলাম বাসায়ই যাব, ধ্রুবকে নিয়ে যাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও তোমরা। মা তুমিও চলো, তোমাকে বেইলি রোড অবধি নামিয়ে দিয়ে আসি। না বাবা, আমি যেতে পারবো। তুমি ধ্রুবকে নিয়ে যাও, ভেবে বলো কিন্তু। আরে বাবা, তুমি যাও ধ্রুবকে নিয়ে। এখানে ভাবার কি হলো? তুমি তো আর বলনি ধ্রুবকে রেখে আমায় নিয়ে যাবে, তাহলে সেটা গভীর চিন্তার বিষয় ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ধ্রুব বাইকে উঠো। ধ্রুব বাইক উঠে পড়ল, নীলাকে বিদায় দিয়ে চলে গেল। নীলার এবার মনে পড়ল রোদ ডেকেছিল। রোদের দিকে তাকাতেই দেখল রোদ একা দাঁড়িয়ে আছে, বন্ধুরা নেই, চলে গেছে হয়তো। নীলা রোদের দিকে গেল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ডেকেছিলেন ভাইয়া কোনো দরকারে? না, এমনি ডেকেছিলাম। ধ্রুবকে নিয়ে গেল উনিকে? ওটা বাবা ছিল, ধ্রুবকে নিতে এসেছিল। ধ্রুবকে নিতে এসেছিল মানে? তুমি গেলে না? নীলা হেসে উত্তর দিল, আমি কেন যাব? তোমার কথা বুঝলাম না। ধ্রুব যাচ্ছে বাবার বাড়ি, আমি ওদের সাথে গেলে আমার বাড়িতে যেতে পারবো না তো। তোমার কি বিয়ে হয়ে গেছে? আমার বিয়ে হবে কেন? বিয়ে হলে তো বলতামই। তাহলে ধ্রুব বাবার বাড়ি যাচ্ছে মানে? ধ্রুব বাবার বাড়ি থাকে, আমি মায়ের বাড়ি থাকি। জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে নীলার দিকে তাকিয়ে বলল, বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো হতো। নীলা মলিন হেসে উত্তর দিল, আমার বাবা মা সেপারেট। রোদ প্রশ্ন করল, ডিভোর্স হয়েছে উনাদের? না, ডিভোর্স হয়নি। কতদিন ধরে সেপারেট? নীলা তুচ্ছরূপে হাসি দিয়ে বলল, কতদিন? কত বছর বলুন, যখন আমরা ক্লাস 5-এ পড়ি তখন বাবা মা সেপারেট হয়ে যায়। তার মানে 8-9 বছর হবে, রাইট? হুম। দুজনে হাঁটতে হাঁটতে একটা জায়গায় বসল। নীলা রোদের দিকে তাকিয়ে হেসে বলল, আমার বাবা মার সেপারেটের কথা শুনে আপনার মাথায় প্রশ্ন ঘুরছে কিছু, কিন্তু করতে পারছেন না, তাই না? রোদ কিছু না বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। বলছি সবটা। আমার বাবা কিংবা মায়ের কারোরই পরকীয়া ছিল না, কিংবা কোনো থার্ড পার্সনের জন্যও আলাদা হয়নি। বাবা মার লাভ ম্যারেজ ছিল, তাই হয়তো তাদের মধ্যে ডিভোর্স রেখাটা টানেনি। বাবা মায়ের সেপারেট হওয়ার কারণ হয়তো আমরা দুই ভাই বোন। একটা জিনিস খেয়াল করে দেখবেন ভাইয়া, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন তোমার কেমন বাচ্চা চাই, ছেলে নাকি মেয়ে, সহজেই সবাই উত্তর দিয়ে দেবে আমাদের ছোট ছোট কিউট দুইটা যমজ বাচ্চা চাই। প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করবেন বা প্রতিটা কাপলকে, এক কথায় বলবে যমজ বাচ্চা চাই। আমার বাবা মারও একই প্রত্যাশা ছিল,
আর আল্লাহর রহমতে আমরা 2 ভাই বোন হলাম। তারপরের উত্তর কি হবে জানেন? তারপরের চিন্তা থাকে বাচ্চাগুলো গুলুমুলু কিউট হবে, আদর করব, ব্যাস। কিন্তু বাস্তব বলে অন্য কিছু। যাদের টুইন বেবি থাকে তারাই বুঝে কতটা মুশকিল এদের লালন পালন করা। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এটা রুচিশীল হলেও ফেস করাটা খুব কঠিন। বাবা যেহেতু পুলিশ অফিসার, সে এবছর ঢাকা তো পরের বছর চিটাগাং, তার পরের বছর কোথায় থাকবে তার ঠিক নেই। আমাদের খেয়াল রাখাটা বাবার পক্ষে সম্ভব ছিল না। মা একজন, সে স্কুলে পড়ে থাকে সারা দিন, তার পক্ষেও সম্ভব না আমাদের দেখাশোনা করা। তার মধ্যে মা প্রচুর রাগী আর খিটখিটে মেজাজের। আমার নানা নানু আমাদের সাথে থাকত, আমাদের 2 ভাই বোনের দেখাশোনা নানুই করত। ভাগ্যের পরিহাস, আমাদের বয়স যখন 1 বছর নানু মারা গেল। বাবা মায়ের বাড়ল বিপদ, এখন কে দেখাশোনা করবে? কাজের লোক রাখলেই বাকি লাভ, সে কতক্ষণ দেখে রাখবে? আর আমরা 2 ভাই বোন ছোটবেলায় প্রচুর দুষ্টু ছিলাম, বিশেষ করে আমি। সব সময় একটার পর একটা আকাম কোকামে লেগেই থাকতাম। নানা ভাই দেখাশোনা করত, কাজের লোক ছিল, সে সব কাজ করত। আমরা 2 ভাই বোন বাবা মাকে পেতামই না। তারা তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে আমরা বড় হতে লাগি, একটু একটু বুঝতে শিখি, স্কুলে ভর্তি করে দেয়। আমাদের একটা ভালো গুণ ছিল, শুধু 2 ভাই বোন কেউ কাউকে ছাড়া কিচ্ছু বুঝতাম না। কখনো আমরা ঝগড়া করিনি, তবে অন্যদের সাথে ঠিকই করতাম। এমনও হতো কারো উপর রাগ হলে তাকে ধ্রুব ধরে রাখত আর আমি মারতাম। বাড়িতে থাকলেও সবসময় একটার পর একটা দুষ্টুমি চালিয়ে যেতাম। বাবা মা কি জিনিস আমরা জানতামই না। মা ফিরতে ফিরতে সেই বিকেলে ফিরত, ফিরে আমাদের একটাবারও খোঁজ নিত না। বাবা যখন আসতো বাবার আমাদের অনেক আদর করত। মাঝে মাঝে বাবা মার ঝগড়া হতো খুব, আমরা বুঝতাম না কেন এমন হয়। ফোনে ঝগড়া করত মা সব সময়, বাবা বাড়ি এলে ঝগড়া করত দুজন। আমরা তো ছোট ছিলাম, বুঝতাম না। যখন 5-এ উঠলাম আমরা, তখন তারা সেপারেট হয়ে গেল। আমরা 2 ভাই বোন আলাদা হয়ে গেলাম, ধ্রুব বাবার কাছে, আমি মায়ের কাছে। আমি বাবা মা কাউকেই বেছে নিতে চাইনি, আমি শুধু চেয়েছি ধ্রুবকে। সব সময় কাঁদতাম, ধ্রুবকে ছাড়া আমি কি করে থাকব। এক প্লেটে দুজনে খেতাম, এক বিছানায় ঘুমাতাম, একসাথে খেলা করতাম। ছোটবেলায় যখন আমি কোনো কারণে কাঁদতাম, ধ্রুব আমার মুখের দিকে তাকিয়ে থাকত, কিছুক্ষণ পর দেখতাম ধ্রুবও আমার সাথে কান্না জুড়ে দিয়েছে। ধ্রুব আর আমি এক নারীর টানে ছিলাম, সেখানে ধ্রুবকে ছাড়া আমি কি করে থাকব। বাবা যখন ধ্রুবকে নিয়ে চলে গেল অনেক কেঁদেছিলাম দুজন, কিন্তু বাবা মা আমাদের কথা না ভেবে আলাদা হয়ে গেল। বড় হওয়ার পর জানতে পারি আমাদের সময় দিতে পারত না ঠিকমতো বাবা মা। সন্তানদের টাইম দিতে না পারলে সন্তান খারাপ পথে যায়, তাই বাবা মাকে বলতো আমাদের টাইম দিতে, আবার মা বাবাকে বলতো পুলিশের চাকরি ছেড়ে অন্য কিছু করতে। কোনোভাবেই তাদের হিসেবের বনিবনা হচ্ছিল না। ব্যাস এইটুকুই আমাদের জীবন কাহিনী। কথাগুলো বলতে বলতে চোখ ভরে গলা ধরে এলো। রোদ একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে, নীলার চোখের দিকে তাকিয়ে বলল, হালকা কান্না করা যেতেই পারে, মন হালকা হবে, একটু কেঁদে নাও। নীলা হাসি কান্না একসাথে জুড়ে দিল। বাবা মাকে ছোটবেলায় কাছে না পেয়ে তাদের প্রতি আমার তেমন কোনো ফিলিংস জন্ম নেয়নি। মা খুব কনজারভেটিভ, এখনো আগের মতোই আছে, আমাকে তেমন সময় দেয় না। মাঝে মাঝে রাগ করে বাবার কাছে চলে যাই, তার মানে এই না বাবার টানে যাই। যাই ধ্রুবর জন্য। আমার বেঁচে থাকার একমাত্র কারণ ওই ধ্রুবটাই। আমাকে বুঝার জন্য পৃথিবীতে দুজন মানুষ, ধ্রুব আর নানা ভাই। যদিও নানা ভাই এখন ম্যাক্সিমাম টাইম বড় মামা ছোট মামার সাথে থাকে, তবুও ধ্রুবর মতো এই ভেতরে নানা ভাইয়েরও একটা জায়গা আছে। অনেক কথা হলো, এবার চলো, ফিরতে হবে তো। হ্যাঁ চলুন। দুজনেই উঠে দাঁড়ালো।
চলো তোমায় ড্রপ করে দিয়ে আসি। না না, আমার কোনো তাড়া নেই, আমি একাই যেতে পারবো। তোমার লেট হয়েছে আমার কারণে, সো তোমাকে ঘরে পৌঁছে দেয়াটা আমার দায়িত্ব। আমি ছোট বাচ্চা, না যেতে পারবো। কোনো কথা শুনবো না, তুমি দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। রোদ কোনো কথা না শুনে হাতের চাবির রিং ঘুরাতে ঘুরাতে চলে গেল পার্কিং লটের দিকে। নীলা দাঁড়িয়ে রইল। রোদ গাড়ি নিয়ে এসে সামনে হাজির হল। গাড়িতে উঠল নীলা। রোদ ড্রাইভ করছে আর নীলা পাশের সিটে বসে আছে। বাড়িতে ফিরতে যদি একটু লেট হয় কিছু বলবে মা? জানি না, কখনো লেট করে ফিরিনি। রোদ হেসে দিয়ে নীলার দিকে না তাকিয়েই বলল, ওকে ট্রাই করে দেখা যাক। মানে? মানে আজকে একটু লেট করে ফিরে দেখো কি বলে। না না না, এত বড় রিস্ক নেব না। চোখ কুঁচকে নীলার দিকে তাকিয়ে বলল, কেন? দিনের বেলা হলে একটা কথা ছিল, সন্ধ্যা নেমে আসছে তো। নীলা ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, রাত করে অচেনা অজানা একটা ছেলের সাথে বাইরে। তো কি হয়েছে? আমাকে ভরসা করে ধ্রুবকে আমানত রাখতে পারো, আমার কাছে নিজের পার্সোনাল কথা শেয়ার করতে পারো, তাহলে আমার সাথে একটু বাইরে থাকলে কি হবে? নীলা বাচ্চাদের মতো করে বলল, না, আমি বাসায় যাব। রোদ হেসে দিয়ে বলল, মনে মনে ঠিকই বলছো, আমি আপনার সাথেই থাকব। মা মানে? তোমাকে আমি অন্যরকম ভেবেছিলাম, স্ট্রেট ফরওয়ার্ড টাইপের মেয়ে, এখন দেখি তুমিও সবার মতো কথা ঘুরাও। আমি আবার কি করলাম ভাই? তুমি তো মনে মনে খুশি ক্রাশের সাথে টাইম স্পেন্ড করছো। রোদের কথা শুনে সারা শরীরের রক্ত পানি হয়ে গেল। শক খেয়ে চোখ বন্ধ করে নিল লজ্জায়। আর ভাবছে রোদ কি করে জানল এটা। দেখো, তুমি আমাকে যতই পটানোর চেষ্টা করো, আমি কিন্তু পটব না। আমি আপনাকে কখন পটাতে গেলাম? আমি তো আপনাকে বড় ভাইয়ের চোখেই দেখি। দ্যাটস ইট। হলে ভালো, না হলে পস্তাবে। ভাব ধরার হলে শুরু থেকেই ভাব ধরতাম, এত সহজেই মিশে যেতাম না, বুঝলেন? মানলাম প্রথম দিন শুরুর দিকে একটু বাজে ব্যবহার করেছিলাম, কিন্তু তখন মাথা গরম ছিল বলে। আচ্ছা মানলাম আপনি আমার ক্রাশ, আমার কোনো ব্যবহারে কি প্রকাশ পেয়েছে আমি আপনাকে পটানোর চেষ্টা করছি? বুঝেছি। আমার চেহারা অতটাও খারাপ না যে ছেলেদের পিছু পিছু ছুটব। রোদ কিছু না বলে নীলার দিকে তাকিয়ে আবারও হেসে দিল। রাস্তায় পড়ল জ্যাম। গাড়ি থামিয়ে জ্যাম ছুটার অপেক্ষা চলছে। রোদ বসে 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 শীষ বাজাচ্ছে। একটু জ্যাম ছাড়তেই রোদ গাড়ি নিয়ে একটা পার্কিং লটে পার্ক করল। নীলা অনেকটা ঘাবড়ে গেল। রোদ নীলার দিকে তাকিয়ে বলল, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, একটু ওয়েট করো, আমি নামাজটা পড়ে আসছি। নামাজ তো আমারও পড়তে হবে। এই মসজিদে মেয়েদের নামাজের জায়গা নেই, আজকে না হয় বাড়ি গিয়ে কাজা পড়ে নিও। রোদ গাড়ি থেকে বেরিয়ে নামাজের পড়তে গেল। নীলা চুপচাপ বসে রইল আর মনে মনে বলছে, কোথায় ফেসে গেলাম খোদা। নার্ভাস লাগছে খুব। সন্ধ্যা নেমে এসেছে, একটু পর রাত হয়ে যাবে। রোদ ভাইয়ার দিকে তাকাইলেই ভয় হচ্ছে, যতই ক্রাশ হোক উনি তারপরেও একটা ছেলে, যদি কোনো ক্ষতি করে দেয় কি হবে আমার? না, গাড়ি থেকে বেরিয়ে চলে যাই। পরে যা হয় হবে। গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করল, একই রোদ ডোর লক করে গিয়েছে। বের হওয়ার কোনো চান্স নেই। নীলা, তুই গিয়েছিস ভাই? মনের ভিতর কু গাইছে কেন এত? সত্যি খারাপ কিছু হবে না তো? হে আল্লাহ, রক্ষা করো আমায়। কেন যে তখন রোদ ভাইয়ার ডাকে তার সামনে গেলাম। সামনে না গেলে এত কথা হতো না, এত লেটও হতো না, আমি এতক্ষণে আমার রুমে থাকতাম। আল্লাহ গো, রক্ষা করো আল্লাহ।
না রোদ ভাইয়া অনেক ভালো ছেলে, নামাজি ছেলে, খারাপ কিছু করতেই পারে না। নীলা ধ্রুবকে ফোন দিলেও রিসিভ হচ্ছে না, পরে খেয়াল হলো ধ্রুব নামাজে হয়তো। টেনশনে হাইপার হয়ে যাচ্ছে নীলা, আবার নিজেকে সান্ত্বনাও দিচ্ছে। মনে মনে নানান কিছু চিন্তা করতে করতে রোদ নামাজ পড়ে এসে গেল। গাড়িতে উঠে বসল, নীলার দিকে তাকাতেই দেখল ওর চোখে মুখে ভয় বিরাজ করছে। রোদ ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে মাথা ঘুরালো। গাড়ি স্টার্ট দিবে এমন সময় জালানার গ্লাস নিচে নামালো, বাইরের দিকে মাথা দিয়ে কারো সাথে কথা বলতে লাগল। নীলা চোখ বন্ধ করে দোয়া দুরুদ পাঠ করছে। এক্সকিউজ মি। নীলা চোখ খুলে রোদের দিকে তাকালো। রোদের হাত অনেকগুলো হাওয়াই মিঠাইয়ের প্যাকেট। নীলা অবাক হয়ে তাকালো। রোদ নীলার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবে? না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটা প্যাকেট ছিঁড়ে আমার দিকে ধরো, আমি খাব। নীলার হাতে সবগুলো দিয়ে দুটো আলাদা করে রেখে দিল। এই দুটো আমার বোনের জন্য, আমার বোন এগুলো খেতে খুব পছন্দ করে। ও কতটুকু আপনার বোন? ক্লাস 9-এ পড়ে। তবে অনেক ম্যাচিউর আমার বোন। তোমার ভাইয়ের মতো বোকা না, একটু ঝগড়াটে তোমার মতো, তবে অনেক ভালো। ভালো তো, আপনাকে দেখে অনেক ভয় পায় নিশ্চয়? না, একটুও ভয় পায় না। সব সময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে, তবে ওর একটা ভালো গুণ আছে, ওকে আমি এত মারি ও উল্টো ফিডব্যাক দিতে আসে না। নীলা টিজ মেরে বলল, পারলে তো লড়তে আসবে। একটা কথা জিজ্ঞেস করব নীলা? বলুন। তুমি কি ঝগড়া করতে খুব পছন্দ করো? ঝগড়া করতে পছন্দ বলতে সব সময় করি না, পরিস্থিতি বুঝে। আবার যখন ঝগড়া করি সহজেই ছাড়ি না, একদম ঝেড়ে দিই। সে যেই হোক না কেন। হ্যাবিটটা এভয়েড করো, এটা তোমার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। বড় হয়েছ এখন তুমি, একটুতেই হাইপার হওয়াটা ঠিক না, যা করবে বুঝে শুনে। আপনি কি ওই মাহিন বাদরটার কথা বলছেন? আমি তো ওকে দেখলেই ইগনোর করে যেতাম, ওই তো এসে গায়ে পড়ে মার খেতে এলো, আমি কি বুঝি না? ও রিভেঞ্জ নেয়ার জন্য আমার সামনে ইনোসেন্ট ভাব নিয়েছিল। ওর প্ল্যান ছিল আমার সাথে প্রেম করে আমার উপর শোধ নিবে। না হলে যে ছেলেকে আমি ক্যাম্পাসের ভেতর ওপেনে নাকের মধ্যে ঘুষি মেরেছি, এত এত গালি দিয়েছি, সে কেন আমায় প্রপোজ করতে আসবে? আমি কথাটা সেভাবে বলিনি নীলা, ও খুবই ডেঞ্জারাস ছেলে, ওর বাবা এমপি বলে ওর এত দেমাগ। যত খারাপ মানুষজনের সাথে ওর চলাচল। ক্যাম্পাসে তুমি সেফ, কিন্তু ক্যাম্পাসের বাইরে তুমি সেফ না। ও তোমার কিছু না করতে পারলেও ধ্রুবর ক্ষতি করে দেবে। ধ্রুবর জন্য মাথাটা ঠান্ডা রেখে নেক্সট টাইম যদি মাহিন তোমার পথ আটকায়, তুমি চোখ বন্ধ করে ইগনোর করে সরে যাবে। আমার ওই ছেলেটাকে দেখলেই মাথা হট হয়ে যায়। রোদ চোখ গরম করে নীলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নীল, আমি তোমায় কিছু বুঝিয়েছি, তুমি কি বুঝেছ আমার কথা? হুম। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল, কেউ কথা বলল না। রোদও আপন মনে ড্রাইভ করছে গাড়ি। বেইলি রোডে তো এসে গেলাম, তোমার বাসা কোনো গলিতে? আমাকে এইখানেই নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারব। নো, আমি তোমার বাসার গেট অবধি পৌঁছে দিয়ে আসব। উত্তেজিত স্বরে বলল, না না ভাইয়া, এটা করা যাবে না। মা বাড়িতে। যদি দেখে ফেলে? আমার খবর আছে। যদি দেখে ফেলে তাহলে কি? আর সবার মতো বলবে ছেলেটাকে ছিল, কার সাথে চলিস ফিরিস। তুমি চুপ করে থাকবে, তারপর বাবা মা ভাববে মেয়ে যাচ্ছে পতনের মুখে, তার আগেই বিদেও দিয়ে দেই, তারপর তোমাকেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। এমনটা হওয়ার চান্স আছে কি? বাহ, আপনি আমার বিয়েও দিয়ে দিলেন। যদি আমার কারণে তোমায় বিয়ে দিয়ে দিতে চায় তাহলে তোমায় আমিই বিয়ে করে নেব, আপত্তি আছে কি?
এমনভাবে কথাটা রোদ নীলাকে বলল যেন ওর সাথে প্রেমের সম্পর্ক আর রোদ এখন বিয়ের প্রপোজাল দিচ্ছে। রোদের কথা শুনে বিব্রতভাবে নীলা বলল, ধুর, কি বলছেন এসব ভাইয়া? না, তুমি দেখতে অতটাও খারাপ না। কিউট আছো, কিন্তু আমার কোনো আপত্তি নেই। এখন বাড়ির গলি কোনোটা বলো। না ভাইয়া, প্লিজ এমন করবেন না, মা আমাকে প্রচুর বকবে। যখন বকবে আমাকে ফোন করে তোমার মায়ের কাছে দিবে, তারপর আমাকে বকতে বলবে। নীলা চোখ বন্ধ করে ভাবল কি করা যায়। মাথায় চট করে বুদ্ধি আসতেই নীলা বলল, আর একটু সামনে গিয়ে বাঁ পাশের গলির সামনেই বাড়ি আমাদের। ওকে, ওয়েট। রোদ নীলার ডাইরেকশন মতে গাড়িটা সেই বাড়ির সামনে নিয়ে থামালো। নীলার হাতে থাকা হাওয়াই মিঠাইগুলো রেখে বেরিয়ে এলো। ডোর ক্লোজ করতেই রোদ ডাক দিল, ও হ্যালো। হ্যাঁ বলেন ভাইয়া। হাওয়াই মিঠাইগুলো রেখে যাচ্ছ কেন? এগুলো তোমার জন্য। না ভাইয়া, আমি হাওয়াই মিঠাই খাই না। সব শব্দের পরে যে না বসাও, এটা চেঞ্জ করো পারলে। আর দুটো কথা, প্রথমত হাওয়াই মিঠাই তোমার ফেভারিট আমি জানি, দ্বিতীয়ত তোমার ক্রাশ তোমায় হাওয়াই মিঠাই কিনে দিয়েছে, তাও না করছো। নীলা ব্যর্থ একটা হাসি দিয়ে হাতে নিয়ে নিল। রোদকে টাটা দিল। রোদ গাড়ি ঘুরিয়ে চলে গেল। নীলা হাঁপ ছেড়ে বাঁচল। যে বাড়িটার সামনে নেমেছে এটা আসলে নীলাদের বাড়িই না, আর একটু ভেতরে বাড়ি। নীলা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে নিল। রাস্তার পাশে দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিল। সেখানেই দাঁড়িয়ে পুরো কোল্ড ড্রিঙ্কসটা শেষ করল। আস্তে আস্তে হেঁটে যাচ্ছে আর হাতে থাকা হাওয়াই মিঠাইগুলো খাচ্ছে। এমন সময় মনে হলো কেউ একজন হয়তো ফলো করছে পেছনে থেকে। পেছনে ঘুরে দেখতে যাবে এমন সময় ফোন বেজে উঠল। ফোনটা বের করে হাতে নিয়ে দেখল ধ্রুব। সাথে সাথে রিসিভ করে বলল, উজবুক, গভেট, জোচ্চোর, বাটপার, বেন্দর, খচ্চর, এভাবে বোনের মানসম্মানের 16টা বাজিয়ে দিলই। ধ্রুব বোকার মতো উত্তরে বলল, আমি কি করেছি আবার? কি করিস নি তুই? আমায় সেটা বল এখন। গাড়ির আওয়াজ আসছে কেন এত? তুই কি এখনো বাইরে? বাসায় যাসনি? কোথায় তুই? আমি সৌরজগতের বাইরে আছি। তুই আমার উত্তর দে, তুই কি করে পারলি ধ্রুব আমার মানসম্মান এভাবে রোদ ভাইয়ার কাছে বেচে দিতে? আমি কি করেছি বলতো আগে? রোদ ভাইয়া আমার ক্রাশ, এটা রোদ ভাইয়া জানল কি করে? আমি কি অক করে জানব? হরিণের মতো রূপ নিয়ে চলিস আস্ত একটা খেক শেয়াল তুই। তুই আর নানা ভাই ছাড়া এই কঠিন সত্যিটাকে জানে আমায় বল। ধ্রুব ভয় কাবু হয়ে চুপ করে আছে। এরপর নীলা মেজাজ ঠান্ডা করে বলল, বাইদি ওয়ে, ভালোই করেছিস কাজটা। আমার আর কষ্ট করে রোদ ভাইয়াকে বলতে হবে না। গুড জব ব্রোহ। সত্যি তুই খুশি হয়েছিস? হুম, অনেক। তুই জানিস আমি এতক্ষণ রোদ ভাইয়ার সাথে ছিলাম, এখনো বাড়ি যাইনি। বাড়ির সামনে এসে পড়েছি প্রায়। কি করলি কালকে বলবি, ফোনে শুনতে ভালো লাগবে না। ওকে, আচ্ছা ধ্রুব, পরে কথা বলি। বাড়িতে এসে গেছি প্রায়। আচ্ছা যা, বাড়ি গিয়ে ফোন দিস। বাড়ির সামনে পৌঁছে গেট খুলে ভেতরে যেতে নেবে এমন সময় কেউ রাস্তায় থেকে শীষ বাজিয়ে উঠল। নীলা ছিটকে উঠল। বিড়বিড় করে বলল, এমন করে তো রোদ ভাইয়া শীষ বাজায়। তার মানে রোদ ভাইয়া না তো? পেছনে ঘুরে দেখব? না থাক, ভেতরে ঢুকে যাই। যদি রোদ ভাইয়াই হয়, রিস্ক একটা নিয়েই দেখি, দেখলে কি সমস্যা? আবার তো মাহিন না। পরশু যেভাবে মেরেছি সেই হিসেবে তো ও তাকে থাকবে আমাকে ধরে রেভেঞ্জ নেয়ার। রোদ ভাইয়া ঠিকই বলেছে, আল্লাহ আমি করব। থাক, পেছনে দেখতে হবে না। আবার যদি ও বাড়ির ভেতরে চলে আসে তাহলে?
না যা ঝামেলা বাড়ির বাইরেই মিটমাট করে যাই, বাড়িতে মা আছে। পেছনে ফিরে দেখি যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। নীলা চোখ বন্ধ করে আস্তে আস্তে পেছনে ঘুরে তাকাল। পেছনে ঘুরে আস্তে আস্তে চোখ খুলে তাকাতেই ভূত দেখার মতো ছিটকে গেল। যা ভেবেছিল তাই। রাস্তার অপর পাশে পকেটে হাত দিয়ে রোদ দাঁড়িয়ে শীষ বাজাচ্ছে, রোদের দিকে তাকিয়ে হালকা করে ঢোক গিলল। রোদ নীলার চোখ বরাবর তাকিয়ে ভ্রু নাচিয়ে হেসে দিয়ে আবার শীষ বাজাতে বাজাতে হাতের চাবির রিং ঘুরাতে ঘুরাতে চলে গেল। নীলা বাড়িতে ঢুকে গেল। বাসার কলিং বেল বাজাতেই কাজের লোক দরজা খুলে দিল ও ভেতরে ঢুকতেই দেখে নীলার মা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে। নীলাকে দেখে এমনভাবে তাকালো যেন নীলা মার্ডার করে ঘরে ফিরেছে সেটা তার কানে এসেছে। কিছু বলার আগেই নীলা হুড়মুড় করে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল নীলা। নামাজ শেষ হতেই উঠে বসতেই খাবারের জন্য ডাক পড়ল। ডাইনিং টেবিলে একপাশে নীলা, অপর পাশে নীলার মা বসে খাবার খাচ্ছে। রাতের খাবারটা তাড়াতাড়ি খায় উনি, সেই সূত্রে নীলারও খেতে হয়। মায়ের চাপে পড়ে খাবার খাওয়াই ফাঁকি দিতে পারে না, যার জন্য স্বাস্থ্যটাও ভালো। ওদিকে ধ্রুব একটু হ্যাংলা টাইপের। নীলা খাবার খাওয়া বাদ দিয়ে খাবারের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যেন খাবার থেকে কিছু একটা আবিষ্কার করবে। ইহজগতে ওর মন দিল কিচ্ছুই নেই। মিনা বেগম ব্যাপারটা খেয়াল করল, গরম মেজাজ দেখিয়ে ধমকের স্বরে বলল, কি হলো? খাবার খাচ্ছিস না কেন? কই খাচ্ছি তো। তা তো দেখতেই পাচ্ছি, কেন বারবার ব্যর্থ চেষ্টা করিস আমার সামনে ভুল কিছু এক্সপ্লেইন করার? আমার কি চোখ নেই? কিছু দেখি না বুঝি না? টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো নীলা। খেতে ইচ্ছে করছে না, খাবো না। মেজাজ দেখিয়ে লাভ নেই, খাবার খেয়ে নি বলছি। না খেলে তো আর জোর করে খাওয়াতে পারবে না, তাই না? চেয়ার ছেড়ে হাতটা ধুতে রান্না ঘরে গেল। দেখল কাজের বুয়া হাঁড়ি পাতিল ধুচ্ছে। নীলা আস্তে করে কানের কাছে এসে বলল, খালা আমার খাবারের প্লেট ঢেকে রেখো, আমি পরে এসে খাব। মা যেন না জানে। হেসে দিয়ে উত্তর দিল, ঠিক আছে মা, রাখবনি। নীলা রুমে চলে গেল। বিছানায় শুতে যাবে এমন সময় পড়ল ঝামেলায়। একেতে গরম, তার মধ্যে ফ্যানটাও ঘুরছে না, কি মুশকিল। ক্যাপাসিটর চলে গেছে হয়তো, গরমে টেকা যাচ্ছে না তো। কি করা যায়? বুদ্ধি করে নীলা বালিশটা নিয়ে ফ্লোরে রাখল। একটা টেবিল ফ্যান ছিল, সেটা বালিশের কাছে নিল। মায়ের রুমে থেকে একটা মাল্টিপ্লাগ এনে সেটা দিয়ে চার্জার বোর্ড থেকে লাইন নিয়ে ফ্লোরে রাখল। ফ্যানের লাইন দিয়ে সুন্দর করে শুয়ে পড়ল। আহ, কি শান্তি! পারফেক্ট আছে সব। শুয়ে শুয়ে ফোনটাও চার্জ করা যাবে। কানে ইয়ারফোন গুজে চোখ বন্ধ করে কিছুক্ষণ গান শোনার পর হঠাৎ রোদের কথা মনে পড়ল, কেমন যেন অস্বস্তি হতে লাগল। বিশেষ করে বাড়ির সামনের ঘটনাটার জন্য। পড়ার টেবিলে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছে রোদ। প্রতি ঘন্টার 60 মিনিটে 50 মিনিট মন চলে যায় নীলার মধ্যে, আর 10 মিনিট পড়াশোনায়। নিজের এমন অধঃপতনে নিজের কাছেই বিরক্ত লাগছে। এমন সময় পাশে রাখা ফোন থেকে হোয়াটসঅ্যাপের এসএমএস টোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে চেক করতেই দেখল হোয়াটসঅ্যাপে এসএমএস, ডিয়ার ক্রাশ। রোদ এসএমএসটা দেখে ফিক করে হেসে দিল, আর সাথে সাথে রিপ্লে দিল, হ্যাঁ কিউট বলো। সরি। কিসের জন্য সরি? মেটটা বলে সেটাই। এভাবে বললে হবে না, আমি খুবই কষ্ট পেয়েছি। বললাম তো সরি। ऐसा কি করলে এপিএন আর কষ্ট দূর হোব? সময় হলে বলবো। ওকে, ऐसा ঠিক আস। কি করছেন? মগজ চড়াচ্ছি। মানে? পড়তে বসেছি। তুমি কি করছো?
সরকারি গান শুনছি। সরকারি গান মানে কার গান? মোসা মোসা। তুমি কিন্তু খুব কথা জানো, সামনাসামনি প্রকাশ না পেলেও SMS এ প্রকাশ পায়। হাম বুঝতে হোব, উই আর নট সেম ব্রো। একটা সত্যি কথা বলো তো। কি? প্রেম করছো কয়টা? আপনি যতগুলা করছেন তার থেকে এক বিয়োগ করলে যতগুলো হয় ঠিক ততগুলো। আমি তো একটাও করিনি। একটাও করেননি, এক সমান আমি আপনার থেকে ইনোসেন্ট। হা হা হা, কথায় লজিক আছে ব্রো। ফেসবুকে ছবি আপলোড দাও না কেন? জাতি আমার রূপের ঝলকানিতে উষ্টা খেয়ে প্রেমে পড়ে ডুবে মরে যাবে তাই। গুড, তোমার চোখ দুইটা কিন্তু হেব্বি কিউট আছে। সেই জন্য চোখটাও ঢেকে রাখি, যাতে আপনার মতো কেউ বদনজর দিতে না পারে। হ্যাঁ, পুরো কথাটা আগে শুনো। বলেন। কিউট হলে কি হবে, কানা তো কানাই। অপমান, অপমান, অপমান। কষ্ট পেলাম খুব, তবে কিছু মনে করিনি। আত্মার অভিশাপ বলেও কিছু থাকে, আপনার ভাগ্যে যেন আমার মতো কানা জুটে। দুষ্টু মেয়ে আমার বউ হতে চাইছ? আমি আবার কখন বললাম আমি আপনার বউ হতে চাই? ওই যে একটু আগে বললে, তোমার মতো কানা কেউ যেন জুটে আমার ভাগ্যে। বলছি, তোমার মতো কানা দুটো আছে বলে তো আমার জানা নেই। ভাইয়া আয়া। হ্যাঁ বলো, আমি SMS দেখতে পাচ্ছি, এত বড় করে ডাক দেয়ার কি হলো? এভাবেই চ্যাটিং চলছে নীলার সাথে রোদের। নীলা তো মাথার নিচে বালিশ ফেলে কথা বলছে, পড়াশোনা নিয়ে কোনো টেনশন নেই। আর রোদ নিজের অজান্তেই পড়ার টেবিলে বসে সামনে বই খোলা রেখে ফোন টিপে যাচ্ছে। কথা বলতে বলতে রাত অর্ধেক কেটে গেল, চোখ দুটো ঘুমে লেগে আসছে, বইয়ের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেল। ফজরের আজান দিতেই ঘুম ভেঙে ছিটকে উঠল। আরে, কখন ঘুমিয়ে গেছে নিজের অজান্তেই। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট আজকে, কমপ্লিট হয়নি এখনো। সাথে সাথে উঠে দাঁড়ালো রোদ, হাত মুখ ধুয়ে ওজু করে নামাজ পড়ে এলো মসজিদ থেকে। বাড়ি ফিরে 1 সেকেন্ডও লেট না করে টেবিলে বসে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করাই উঠে পড়ে লাগল। রোদ বাবা, দুধটা খেয়ে নাও, কখন থেকে বেচারা তোমার জন্য হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। লিখতে লিখতে চিন্তিত স্বরে রোদ উত্তর দিল, আম্মু প্লিজ ডিস্টার্ব করো না। আজকে আমার লাস্ট ডেট অ্যাসাইনমেন্ট জমা দেয়ার, আমার একদম সময় নেই এখন, আর দুধ ভালো লাগে না খেতে। রোদের মাথায় হাত বুলিয়ে বলল, বাবা তুমি তো সারারাত ভরে পড়াশোনা করেছ, সকাল হয়ে গেছে, এখন দুধটা খেয়ে একটু ঘুমিয়ে নাও, দেখবে পড়াশোনা আরো ফ্রেশ লাগছে। আম্মু আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে তারপর খাবো, এখন ডিস্টার্ব করো না। আর কে বলেছে তোমায়? আমি সারা রাত ভরে পড়াশোনা করেছি, আজকে একটুও পড়িনি আমি। এখন আমার পিছু ছাড়ো আম্মু প্লিজ। রোদের সাথে আর পারা গেল না, সার্ভেন্ট নিয়ে চলে গেল, মরতে মরতে এক দমে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে নিল। অ্যাসাইনমেন্ট শেষ হতেই সবুজের ফোন রিসিভ করে কানে নিল। বলো ভাই, কি অবস্থা তোর? কমপ্লিট? ভাই কোনো মতে মাত্র শেষ করলাম, দম বেরিয়ে আসছে। ভাই সবার আগে তুই অ্যাসাইনমেন্ট জমা দিস, এবার এমন হলো কেন? তাও আবার লাস্ট ডেটে কমপ্লিট করলি? অসহায়ের মতো উত্তর দিল রোদ। ভাই আমি বরবাদ হয়ে যাচ্ছি, জানি না কার অভিশাপ লেগেছে আমার উপর। এই নীলা আমার জীবনে আসার পর থেকে পড়াশোনায় মন দিতেই পারছি না ভাই। শুন রোদ, অ্যাডভাইস দেই একটা, ভাইয়ের কথা মন দিয়ে শুন, এসব প্রেম ভালোবাসার উপর PhD হয়ে গেছে আমার। ভাই উপদেশ দিল, নিবি তো? আচ্ছা বল দেখি কি তোর উপদেশ। তোর এমন হওয়ার কারণ তোর ভেতরটা তৃষ্ণার্ত।
ওকে চোখের সামনে দেখছিস কিন্তু ভেতরে ওর জন্য অনুভূতিগুলো প্রকাশ করতে পারছিস না, সব সময় মনে হয় ও অন্য কারো হয়ে যাবে না তো? ও কি আমার হবে না? ও কি করছে, কার সাথে চলছে, নানান চিন্তা। তুই ওকে মিস করলে ওর সাথে দুটো মনের কথা শেয়ার করে মনটা হালকা করতে পারছিস না, সেই জন্য দম আটকে আসে, সব সময় ওর কথা মনে পড়ে, ওর ঘরে পড়ে থেকে তোর পড়াশোনা অধঃপতনের দিকে যাচ্ছে। যদি তুই একবার ওর সাথে প্রেমটা শুরু করে দিস তাহলে তুই ওকে নিজের মতো লিড করবি, ওকে নিয়ে তোর চিন্তাও দূর হবে। আর পড়াশোনাও দেখবি আগের মতো চলছে। আর নীলা মেয়েটা খুবই ভালো, আর সব মেয়ের মতো কনজারভেটিভ টাইপের না, ভদ্র একটা মেয়ে। কাদা মাটির মতো, যেভাবে গড়ে নিবি তেমনই হবে। ধেত আমি প্রেম করব না বাপু, ওসব আমার দ্বারা হবে না। প্রেমে পড়েছি এইটুকুই এনাফ। যদি থাকে নসিবে আপনা আপনিই আসিবে। শুনো বৎস, কবি বলেছেন, শরীর ভালো রাখার জন্য যেমন খাবার জরুরি, মন ভালো করার জন্য প্রেম জরুরি। আচ্ছা, কোনো কবি বলেছেন? মনে নেই, তবে কিতাব ঘেটে তোকে জানাবো। এবার আমি বলছি, রেডি হয়ে বের হব, ফোন রাখো। কটা বাজে দেখেছিস? ওকে ওকে, আয় দেখি, ভার্সিটিতে কথা হবে, এসব কথা ফোনে বলে বুঝানো যাবে না। রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল, সারাটা রাস্তা শুধু সবুজের কথাগুলো ভাবতে ভাবতে গেল, সবুজ ঠিক বলছে নাকি ঠিক না। অশান্তি অশান্তি লাগছে ভেতরটা, একদিকে নিজের এইম আরেক দিকে নীলা। নীলার সাথে কথা বলার সময় প্রকাশ না পেলেও রোদের ভেতরটা সবসময় অস্থির অস্থির লাগে, কি আছে নীলার মধ্যে যে 1-1.5 মাসে ও এতটা জায়গা করে নিল ভেতরটাতে। প্রথম দেখায় এই মেয়েটার মায়ে পড়ে গেছে। অন্য মনস্ক হয়ে গাড়ি চালাচ্ছে এমন সময় খেয়াল হলো আবারও সেই নীলা রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে। নির্ঘাত জ্যামে পড়ে অধৈর্য হয়ে হাঁটা শুরু করেছে। সাইড করে গাড়ি থামিয়ে, জালানার গ্লাস সরিয়ে মাথা বের করে, নীলাকে ডাক দিল। হেই কিউট। পাশ ফিরে তাকাতেই দেখে রোদ। আজকেও কি একই অবস্থা? নীলা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। এই দিকে আসো। নীলা কাছে গেল। গাড়িতে উঠো। আর 2 কদম হাঁটলেই ক্যাম্পাসে ঢুকে যাব, গাড়িতে যাওয়ার কোনো মানেই হয় না। এক কথা বারবার রিপিট করতে ইচ্ছে করে না, উঠতে বলেছি উঠবে। যদি না উঠি কি করবেন? জোর করে কোলে তুলে নেব, তারপর গাড়িতে বসাবো, পাবলিক দেখে ফ্রিতে মজা নেবে। আপনি জানি কেমন ভাইয়া। উঠো। নীলা উঠে বসল, রোদের পাশে বসে পড়ল। গাড়িতে বসেই স্কার্ফ মুখ থেকে খুলে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খাচ্ছে, রোদ তাকিয়ে দেখে বলল। ফিটার কি সব সময় সাথে থাকেই? মুখ ভর্তি পানি নিয়ে নীলা রোদের দিকে চোখ বড় বড় করে তাকাল। আমি হাতের বোতলটার কথা বলেছি। ওহ, তোমার একটা হ্যাবিট সেই শুরু থেকে আমার কাছে খুব বিরক্ত লাগে। কোনো হ্যাবিট ভাইয়া? সব কথার শেষে না প্রত্যয়টা যোগ না করলে হয় না? যা বলি সব কিছুর উত্তর শেষে না বলবেই। ওকে, আর বলবো না। ওই যে আবারও। আচ্ছা, নেক্সট টাইম আমি আমার কথার শেষে না প্রত্যয় যোগ করব না। রোদ হতাশার নিঃশ্বাস ফেলল একটা। আচ্ছা, কিভাবে বলবো বলে দিন আপনি। ঠিক আছে ভাইয়া, আপনি যখন বললেন, আমি অবশ্যই আমার বদ অভ্যাসটাকে পরিবর্তন করব। কথাটা এভাবেও বলা যেত তাই না? রোদের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল। জো হুকুম মেরি জনাব। ও সরি, মেরি ক্রাশ। আচ্ছা, আমার এই একটাই বদ অভ্যাস আপনার ভালো লাগেনি? হুম। নীলা রোদের উত্তর শুনে মনে মনে বলল।
ভাগ্যিস বাকি বদভ্যাসগুলোর খোঁজ এখনো পাননি। এতক্ষণ এত অস্বস্তি লাগছিল, অথচ নীলা আসার পর কেমন ভেতরটা একদম নীরব হয়ে গেল। নীলা তো পাশেই আছে, এটা ভেবেই শান্তি লাগছে। একটু হাসো তো, তোমার হাসিটা দেখতে ইচ্ছা করছে। হাসবো মানে? হাসি দেখতে ইচ্ছে করছে তো নিজের গার্লফ্রেন্ডকে গিয়ে বলুন, আমাকে কেন? গার্লফ্রেন্ড কোথায় পাবো রে ভাই? তোমার হাসি দেখতে চেয়েছি বলে এমন করে বললে। তুমি আমাকে খোঁটা দিল বুঝছো, কথাটা আমার লাগছে খুব। আমি 7 দিন সময় নিলাম গার্লফ্রেন্ড বানাবো একটা। আপনি সত্যিই প্রেম করেন না? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কেন বিশ্বাস হচ্ছে না? সবার মুখে শুনি ক্রাশরা কখনো সিঙ্গেল থাকে না, হাতে গোনা যাও 2-1 জন সিঙ্গেল থাকে কিন্তু পাত্তা দেয় না। ঠিক আছে তাহলে গাড়ি থেকে নামো। নীলা আশ্চর্যরকম হয়ে তাকিয়ে বলল। নামবো মানে? বাইরে তাকিয়ে দেখুন ম্যাডাম আমরা কোথায় এসে গেছি। ও সরি। বলেই নীলা গাড়ি থেকে বেরিয়ে এলো, রোদও বেরিয়ে এলো। নীলা রোদের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো ভাইয়া? একটা কেন, হাজারটা বলো, আমি তোমার লাখো কথা শুনতে প্রস্তুত। রোদের চোখের দিকে তাকিয়ে গোয়েন্দা হাসি দিয়ে বলল, কে কাকে পটানোর চেষ্টা করছে ভালো করে ভেবে দেখুন। এন্ড ওয়ান মোর থিং, আপনি আমার ক্রাশ, আমি কিন্তু স্বীকার করেছি। আপনার দিক থেকে যদি কিছু থাকে স্বীকার করে নিন। আমি কিন্তু সব বুঝি। রোদ কিছু না বলে ফিক করে হেসে দিল। নীলা ক্লাসের দিকে চলে গেল। ডিপার্টমেন্টের সামনে গিয়ে দেখে ধ্রুব কেবল ক্লাসে যাচ্ছে। নীলা ধ্রুবকে ডাক দিল, ধ্রুব শুনেও না শোনার ভান করে ক্লাসে ঢুকে গেল। নীলা বুঝতে পারল ধ্রুব ইচ্ছে করে এমন করল। ক্লাসে ঢুকে নীলা ধ্রুবর পাশে না বসে অন্য বেঞ্চে অদ্বিতীর সাথে বসল। ধ্রুব নীলাকে ডেকে যাচ্ছে, নীলা শুনে না শোনার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। ধ্রুব অসহায়ের মতো নীলার দিকে তাকিয়ে বলল, এই নীল এমন করছিস কেন? আমি তো তখন মজা করার জন্য অমন করেছি। নীলা ধ্রুবর দিকে ফিরে তাকাল। তুই আমাকে পর করবি, আমি তোকে বিদায় করে দিব। আচ্ছা সরি, যা, আর হবে না এমন। এইখানে এসে বসো, কথা আছে। ওখান থেকেই বলো ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। প্লিজ বোনায়। নীলা অদ্বিতীর দিকে তাকিয়ে বলল, ওইদিকে চাপ তো, বলদটাকে বসাবো। অদিতি সাইডে চাপল। নীলা জায়গা করে ধ্রুবর দিকে চোখ রাঙিয়ে বলল, এখানে এসে বসো, আর খবরদার গা ঘেঁষে বসবি না। ধ্রুব উঠে নীলার পাশে বসল। বাবা তোকে ফোন করেছিল? হুম। আমার তো খুব খুশি লাগছে, খুশিতে কাল রাতে ঘুমাতেই পারিনি। আর আমি দুঃখে ঘুমাতে পারিনি। কেন? তুই হয়তো তাহলে ভুল শুনেছিস। বাবা আমায় সাথে নিয়ে যাবে না তো? হ্যাঁ, সেটাই আমার দুঃখ। সাথে নিয়ে গেলে 3টে মাস শান্তিতে থাকতাম। অভিমান মিশ্রিত স্বরে ধ্রুব বলল, তুই এমন করে বলতে পারলি নীল? সব হয়েছ এই অদিতি মেয়েটার জন্য। ওর সাথে মিশে তুই আমায় ভুলে যাচ্ছিস। পাশে থেকে অদিতি ফিক করে হেসে দিয়ে বলল, নীল ধ্রুবর মধ্যে হিংসে জন্ম নিচ্ছে ইদানিং। তাই তো দেখছি, আমি না চলে নজর বাঁকা, তাই না? নিজে যে সারাদিন রোদ ভাইয়ার সাথে পড়ে থাকিস তার বেলায় আমার কেমন লাগে। আচ্ছা যা, আর মিশব না উনাদের সাথে। ওয়াটে জোক ধ্রুব। কিরে মক্কার মানুষ হজ পায় না দেখছি। আমি এত দূর থেকে এত যানজট পাড়ি দিয়ে এসে গেলাম ভার্সিটি, আর তোরা হলে থেকেও কোনো খবর নেই। আরে ভাই, প্রবলেম হয়ে গেছে একটা। কি হয়েছে? সিয়ামের মা নাকি খুব অসুস্থ। কাল রাতে ওর চাচা ঢাকা নিয়ে এসেছে হসপিটালে।
আজকে সকালে ডক্টর জানিয়েছে ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে, 2 লাখ টাকা লাগবে। আর সিয়ামদের আর্থিক অবস্থা তো জানিসই, 2 লাখ টাকা কালেক্ট করা পসিবল না। আগে বলবি না। আরে আমি মাত্রই জানলাম, তোকে কল দেওয়ার জন্য ফোন হাতে নিয়েছিলাম, তা তো তুইই কল দিয়েছিস। সিয়াম কোথায়? কেবল হসপিটাল থেকে ফিরল। আচ্ছা ওকে বের হতে বল, আমি বেরুচ্ছি। ফোনটা রেখেই রোদ অ্যাসাইনমেন্টগুলো নিয়ে ডিপার্টমেন্ট অফিসে গেল। স্যারের কাছে জমা দিয়ে জানিয়ে গেল আজকে প্রথম 2 ক্লাস হয়তো করতে পারবে না, ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে। স্যার পারমিশন দিয়ে দিল। রোদ ক্লাস টপার বলে স্যাররা রোদকে একদমই অন্যরকম চোখে দেখে, রোদ কোনো আবদার করলে সাথে সাথে তা স্যাররা গ্রহণ করে নেয়। রোদ বেরিয়ে এসে দেখে সিয়াম দাঁড়িয়ে আছে মুখ শুকনো করে। সিয়ামকে নিয়ে বেরিয়ে গেল রোদ। গাড়িটা একটা ব্যাংকের সামনে থামিয়ে বের হল, সিয়ামকে গাড়িতেই বসতে বলল। কিছুক্ষণ পর রোদ ব্যাংকের ভেতর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে গেল। সিয়ামের দিকে টাকা বাড়িয়ে দিয়ে বলল, 2.5 লাখ আছে, ওষুধপাতি কিনতেও টাকা লাগবে অনেক। সিয়াম কৃতজ্ঞ চোখে রোদের দিকে তাকাল। আর চোখে জল আটকাতে না পেরে কাঁদতে কাঁদতে বলল, ভাই ভাই আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারমু না ভাই। আরে কাঁদছিস কেন? কান্না থামা বলছি, তোর মা তো আমাদেরও মা। আমিও তো উনাকে ভালোবাসি। টাকাগুলো হাতে নে, আরও লাগলে বলিস কিন্তু আগে থেকে জানিয়ে রাখিস। চেক বইটা বাড়িতে ফেলে এসেছি। আগে থেকে বললে আমার ক্লাস মিস দিয়ে আসতে হতো না। সিয়াম চোখের পানি মুছতে মুছতে হাতে টাকাগুলো নিল। রোদ গাড়িটা হসপিটালের দিকে নিয়ে গেল। সিয়ামকে নামিয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেল আবার। ক্লাস চলাকালীন সময় নীলা ধ্রুবর কানে কাছে গিয়ে বলল, ধ্রুব বল, ক্লাস বাঙ্ক দিব। এটার আর একটা ক্লাস তারপরেই ব্রেক। তুই থাক, গরমে অস্থির লাগছে, আমি আর অদিতি যাব। দাঁড়া আমিও যাব। এই ক্লাসটা অন্তত শেষ দিয়ে যাই। ওকে। স্যার বেরিয়ে যাওয়ার পর ক্লাস থেকে বেরিয়ে গেল ওরা 3 জন। সিঁড়ি দিয়ে নিচে নামবে এমন সময় মুখোমুখি হতে হলো একজনের। ধ্রুব প্রচণ্ড ভয় পাচ্ছে। আর নীলা, চলবে।